প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই মাইক্রোফোনের রিসিভার লাগাতে বলে গিয়েছিলাম। এজন্য আমাদের সাউন্ড আসেনি। আমি আবারও রিকানেক্ট হলাম। সবাই একটু জয়েন দেন। আমি একটু আমাদের গ্রুপগুলোতে আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি। শুরুতেই মাইক্রোফোনের রিসিভার লাগাতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এই জন্যই সবসময় ক্লাসে এসেই বলি সব কিছু ঠিক আছে কিনা বলবেন। যে এখানে লাগাইছি একটা, কিন্তু ইয়াতে ক্যামেরা লাগাতে ভুলে গেছি। হুম, আমি একটু সময় দিবেন, আমি আমাদের লিঙ্কগুলোতে একটু দিয়ে দেই। আচ্ছা, এখন ঠিক আছে না? এখন ঠিক আছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম খাদিজা আক্তার। জি, ওয়ালাইকুম আসসালাম। এখন ঠিক আছে না? হ্যাঁ, মোবাশ্বের আলী, এখন সব ঠিক আছে স্যার। সব ঠিক ছিল, জাস্ট আউট অফ মাইন্ড। ওই আপনাদেরকে দেখিয়েছিলাম আগে যে ওই রিসিভারটা ক্যামেরার সাথে লাগাতে হয়, ক্যামেরাতে লাগাতে বলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? একটু দ্রুত জয়েন করেন। আমাদের আজকে মানে অনেক টপিক আলোচনা করতে হবে। একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। আমরা আজকে অনেক বেশি, মানে ছোট ছোট বিষয় কিন্তু অনেক টপিক, অনেক। হ্যাঁ, মোবাশ্বের আলী জিজ্ঞেস করেছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা হচ্ছে আহ, আরাবিয়ান আল মাহমুদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহেলি শারমিন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, তো আমরা এই কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। আমার আজকে জ্যামিতির মানে প্রাইমারি যে বিষয়গুলো, হ্যাঁ, রেখা, রেখাংশ, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ইচ এন্ড এভরিথিং, একবারে খুঁটিনাটি যে বিষয়গুলো, সেগুলো আমরা একটু দেখব। তারপর আস্তে আস্তে আমরা জ্যামিতির পরবর্তী ক্লাসগুলোতে আমরা গভীরে ঢুকবো ইনশাল্লাহ। আব্দুল কাদির, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মার্ক অলিভার, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। মন ভালো না স্যার? কেন মন ভালো না রবিন ভাই? ঢাকা থেকে হাবিব ভাই, তা হচ্ছে সাবিনা ইয়াসমিন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। তারপর হচ্ছে নূর, মোস্ট ফেভারিটলি, থ্যাংক ইউ, মোস্ট ডেফিনেটলি। সজল শাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আজকেই জয়েন করলাম, কিছু হবে ইনশাল্লাহ, অবশ্যই। ইয়াকুব খান, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। তো আমরা চলুন, আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, আমরা আর দেরি না করে আলোচনায় চলে যাই। আমরা আলোচনায় চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যামিতির প্রাথমিক ধারণা। তো খেয়াল করেন, প্রাথমিক ধারণার মধ্যে আমরা কি কি বিষয় আলোচনা করছি। একেবারে শুরুতেই যে জ্যামিতি, হ্যাঁ, যে জিওমেট্রি, এই কথাটার মানে কি, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, যে অনেকে মনে করবেন যে জ্যামিতি মানে কি, সেটাও কেন পড়তে হবে, এখান থেকেও প্রশ্ন আসে। আর প্রশ্ন আসুক বা না আসুক সেটা বড় কথা নয়, আমরা জানার জন্য কিন্তু কিছু জিনিস পড়ার প্রয়োজন রয়েছে, ঠিক কিনা বলুন? তো চলুন, জ্যামিতি শব্দটি মূলত এটি গ্রিক শব্দ জিওমেট্রি থেকে, যেটা এই গ্রিক শব্দ, গ্রিক শব্দ থেকে ইংরেজি শব্দটার উৎপত্তি, ঠিক আছে? এই জিও অর্থ হচ্ছে আপনার, এই জিও অর্থ হচ্ছে আর্থ আর কি, হ্যাঁ, আর্থ বা ভূমি। এই যে মানে হচ্ছে, যে মানে হচ্ছে ভূমি, যে মানে ভূমি। আর মিতি মানে হচ্ছে পরিমাপ, মানে ভূমির পরিমাপ সংক্রান্ত। দেখবেন যে আমরা জ্যামিতিতে কি দেখবো, এই যে দেখবেন যে এই ত্রিভুজ দেখবেন,
চতুর্ভুজ দেখবেন, বর্গ দেখবেন, ট্রাপিজিয়াম দেখবেন, এই টাইপের অনেক কিছু আছে না। এই যে মানে কি এই টাইপের জমি দেখবেন আমাদের, মানে আপনি ইয়াতে যাবেন, ওই যে একটু ক্ষেত হবেন, খেতে যাবেন, হ্যাঁ এক কথায় খেতে গেলে দেখবেন যে নানা আকৃতির জমি রয়েছে, তাই না? তাহলে ভূমি রয়েছে, এই জায়গা থেকে কিন্তু আসলে এই জ্যামিতির কনসেপ্টটা আসছে, যে ভূমির পরিমাপ করা তো প্রয়োজন লাগে। আপনারা জানেন যে সৃষ্টির পর থেকে কিন্তু এই যে ভূমিতে ফসল ফলাদি কিন্তু ফলাইতে হয়। তো এই ভূমির মালিকানা নিয়ে কিন্তু সৃষ্টির মনে করেন যে পরপরই কিন্তু একটা কি কেসাল লাগিয়ে গেছে, তাই না? যে কার কতটুকু মালিক হবে, কে হবে, এটা একটা ব্যাপার আছে না। তো তারপরে তো স্বাভাবিকভাবে মানুষের প্রয়োজনেই তো এই গণিতের আবিষ্কার হবে, যে আসলে কিভাবে ভূমির মানে তৈরি করা যায়, কিভাবে ভূমি মাপা যায়, এই বিষয়গুলো আসবে, তাই না? তো তো এখান থেকে আসছে। এটা প্রথম শুরু হয়েছে হচ্ছে মিশরে, যে ভূমির মাপ, হ্যাঁ মিশরে। মিশরে হচ্ছে এই জ্যামিতির প্রথম সূচনা হয়, তারা ভূমি পরিমাপের সূচনা হয় মূলত হচ্ছে মিশরে। তার মানে জ্যামিতি মানে কি ভূমির পরিমাপ, এতটুকু আমরা ক্লিয়ার হলাম। তারপরে চলুন, আচ্ছা এই যে দেখেন এখানে আসছে যে জ্যামিতি শব্দের অর্থ কি, এইটা একটা চাকরি পরীক্ষা আসছে। এই যে ভূমির পরিমাপ, তাহলে আমাদের উত্তর হবে কোনটা, এইটা ভূমির পরিমাপ। ওকে, আচ্ছা এই জায়গায় আরেকটা প্রশ্ন আসছে যে প্রাথমিকে, যে কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়, জ্যামিতির প্রথম আলোচনা শুরু হচ্ছে মিশরে। ওকে, একেবারে কিন্তু আমরা বেসিক আলোচনায় রয়েছি, আস্তে আস্তে উঠবো। ওকে, একটু যে কোনো বই খুললে আপনি প্রাথমিক এই আলোচনা কিন্তু একটু চোখ বুলাবেন, এখান থেকে কিন্তু আপনি মনে করতে পারেন যে কি সিম্পল প্রশ্ন, কিন্তু পরীক্ষায় চলে আসবে, পরীক্ষা আসার জন্য আপনি অ্যাটলিস্ট নম্বরটা যেন মিস না হয়। আচ্ছা এখানে দেখেন, তারপরে জ্যামিতির একেবারে যদি আপনি শুরু বলেন যে জ্যামিতি কোথা থেকে শুরু হয়েছে, জ্যামিতি শুরু হয়েছে এরকম একটা বিন্দু থেকে, যে পয়েন্ট, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি কোণ, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, যত বিশাল কিছু, তার মানে জ্যামিতির শুরুটা যদি আপনি চিন্তা করেন তাহলে বিন্দু বা পয়েন্ট থেকে, ঠিক আছে? এই জায়গায় দেখেন একটা প্রশ্ন আসছে যে বিন্দু কত মাত্রিক, দেখছেন? এইটা যদি হঠাৎ করে মনে করেন যে কালকে আপনার একটা পরীক্ষা আসলে কি আপনি আসলে পারতেন এটা, যে বিন্দু কত মাত্রিক? দেখেন এনএসআই এর পরীক্ষা আসছে, এনএসআই এর পরীক্ষা আসছে, কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পরীক্ষা আসছে। এখন কথা হচ্ছে কি দেখেন, যে বিন্দু কত মাত্রিক, খুব মনোযোগ দিবেন, হ্যাঁ আমরা মাত্রা নিয়ে আস্তে আস্তে গভীর আলোচনা করব। দেখেন কি এখানে ইয়াটা কি, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, শুধু অবস্থান আছে তাই বিন্দু, সুতরাং বিন্দু শূন্য মাত্রিক। খেয়াল করেন আপনি, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই যে একটা বই আমার হাতে আছে, খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? এই বইটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু, বাস্তব যত বস্তু আছে সবই ত্রিমাত্রিক। দেখেন আমি যদি বইটাকে এভাবে চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, তাহলে দেখেন এই যে এইটা হচ্ছে এই বইয়ের দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে বইয়ের দৈর্ঘ্য, এইটা হচ্ছে বইয়ের, খুব কাছে যায় একটু ক্যামেরা, এইটা হচ্ছে বইয়ের প্রস্থ, আর এই যে জায়গাটা, এই যে এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে বইয়ের উচ্চতা। তার মানে খেয়াল করেন, এই যে একটা ঘনবস্তু বা বাস্তব একটা বস্তু, এর কয়টা মাত্রা? দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা একটা, এই তিনটা মাত্রা, ঠিক আছে? মাত্রা বলতে গেলে মাপার যে একটা মাপদণ্ড, ঠিক আছে, মানদণ্ড, ওইটা। এখন আসেন, এই যে এই একটা ঘনবস্তু, আমরা আরেকটু অ্যাডভান্স আলোচনা করব, যে এই ঘনবস্তু নিয়ে সামনে আরো আলোচনা আছে। তার মানে মাত্রাটা আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি একটা বিন্দু বলি, যে এই বিন্দু, এর কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, তার মানে কোনো মাত্রাই নেই, জিরো মাত্রিক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে এই বিন্দুর এই প্রশ্নটা গেল, তারপরে আসেন যে এই যে লাইন বা রেখা। আচ্ছা রেখা বা লাইন, রেখা সাধারণত দুই প্রকার, সাধারণত কত প্রকার? দুই প্রকার। আচ্ছা আপনি যে কোনো বই খুললে, আমাদের নবম দশম শ্রেণীর বই বলেন, বাজারের যে কোনো গাইড বই খুলেন, নর্মালি এই দুইটা পাবেন, যে এই যে সরল রেখা স্ট্রেট লাইন, এন্ড হচ্ছে বক্ররেখা বা কার্ভড লাইন। ওকে, বাঁকা, বক্র মানে হচ্ছে বাঁকা। আচ্ছা খেয়াল করেন, তবে আরেকটু যদি আপনি গভীরে গিয়ে পড়তে চান, আরেকটা লাইন কোথাও পেতে পারেন, যে কোথাও কোথাও তৃতীয় একটা লাইন রয়েছে, সেটা হচ্ছে ভাঙ্গা বা ব্রোকেন লাইন ধরা হয়। এই যে ব্রোকেন লাইন, ব্রোকেন লাইন, ব্রোকেন লাইনটা কিরকম হইতে পারে? দেখেন যে একাধিক সোজা রেখাংশ একত্রে যুক্ত হয়ে যদি একটি রেখা গঠন করে, যেটিতে কোণ তৈরি হয়, তবে তাকে ভাঙ্গা রেখা বলি। উদাহরণস্বরূপ এই যে জেড, দেখেন আমি যদি জেড রাখি, যে একটা রেখা আঁকতেছি, এই রেখাটাই একটু বাঁকা, এই যে দেখছেন যে কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে। তারপরে এই যে ডব্লিউটা দেখছেন, ডব্লিউটা এই যে কোণ তৈরি হয়েছে, কোণ তৈরি হয়েছে, ঠিক না? দেখছেন, এইটাকে মূলত হচ্ছে ব্রোকেন লাইন বা হচ্ছে ভাঙ্গা রেখা বলা। তবে এইটার আলোচনা খুব বেশি আমাদের বই পুস্তকে নাই, আমি জাস্ট একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম। নর্মালি এই দুই প্রকারই হচ্ছে আমাদের বই পুস্তকে রয়েছে, যে সরল রেখা আর এটা হচ্ছে বক্ররেখা। আচ্ছা সরল রেখা আপনারা মনে চিনেন, সরল মানে হচ্ছে সোজা, সরল মানে হচ্ছে একেবারে সোজা, স্ট্রেইট, তাই না? স্ট্রেইট লাইন, সোজা লাইন।
আর বক্ররেখাটা হচ্ছে বাঁকা, মনে করেন যে এই যে এই টাইপের। আমরা যখন বৃত্ত আঁকি তার মানে এই যে বৃত্তের চারপাশ যে পরিধিটা এটা কিন্তু বক্ররেখার মতো বাঁকা না, এটা কি সোজা না বাঁকা? সোজা, বাঁকা। হ্যাঁ, তার মানে এইটা এই যে বক্ররেখা মানে বাঁকা রেখা, আর স্ট্রেট লাইন বা মানে যেটা সরল রেখা সেটা হবে সোজা। এতটুকু ক্লিয়ার? ওকে, তারপরে চলুন একেবারে আমাদের বেসিক কিছু আলোচনা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন যে এই লাইন রিলেটেড বা রেখা রিলেটেড তিনটা কথা আছে। হ্যাঁ, একেবারেই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। মনে হইতে পারে সিলি টাইপ, কিন্তু সিলি কিছু না, বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখেন। একটা হচ্ছে রেখা, আপনি মনে হবে যে কি রে ভাই, একই তো জিনিস। এই যে দেখেন, একটা হচ্ছে রেখা, আরেকটা হচ্ছে রেখাংশ, আরেকটা হচ্ছে রশ্মি। ঠিক আছে, এইটা এই যে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে এই যে লাইন সিগমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে রেখাংশ, 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 আর এটা হচ্ছে রশ্মি। আচ্ছা, অনেকে এটা উচ্চারণ হয়তো একটু ভুল করতে পারেন, যে অনেকে আমরা স্বাভাবিক, হ্যাঁ ভুল অনেকেরই থাকতে পারে। এটা অনেকে আমরা রশ্মি উচ্চারণ করি, রশ্মি না, রশ্মি। হ্যাঁ, ওই যে অনেকে গ্রীষ্ম বলি না, গ্রীষ্ম না, এটা কিন্তু আসলে গ্রীষ্ম। এটা মানে এই শটা ডাবল উচ্চারণ হবে, ঠিক আছে, রশ্মি। ঠিক আছে, হ্যাঁ, খেয়াল করেন। তার মানে এই যে লাইনটা কি, লাইন দেখেন, লাইন হচ্ছে এই যে দেখেন দুই দিকে কিন্তু এই যে দুই দিকে তীরের মতো আছে, তাই না? লাইন, তার মানে রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কেবল দৈর্ঘ্য আছে, তবে তা নির্দিষ্ট নয়। দেখেন, দুই দিকে চলতে থাকবে, যখন দুই দিকে, এদিকে চলতেছে এদিকে চলতেছে, মানে তীর চিহ্ন কি বোঝায়? গতি, যে ওইদিকে চলতেছে এদিকে চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে রেখা। দেখেন কি বলছে, কোনো প্রান্তবিন্দু নেই, বা শুরু বা শেষ কোনো প্রান্তবিন্দু নেই। তো যার শুরু বা শেষ নাই, তাহলে দেখেন তার দৈর্ঘ্য আছে কিন্তু তা নির্দিষ্ট নয়, দৈর্ঘ্যটা নির্দিষ্ট নয়, কতটুকু সেটা নির্দিষ্ট নয়। এটা বোঝা গেছে রেখা বা লাইনটা? আচ্ছা, এখন খেয়াল করেন, আপনি যদি এই রেখা থেকে, এই খুব মনোযোগ দেন, এই রেখা থেকে যদি আপনি এই যে রেখাটা আঁকছি এটা থেকে যদি মনে করেন যে একটু এভাবে কাইটা নিয়ে যাই, কাইটা এই যে এতটুকু কাইট, এই যে এটা কাইটা নিলাম, ঠিক আছে, খুব মনোযোগ দেন। আপনি যদি এটা থেকে এতটুকু মনে করেন যে কাইটা নিয়ে যান, কাইটা নিয়ে মনে করেন যে এখানে বসাইলাম, ঠিক আছে, এই যে এইটা নিয়ে গেলাম, এইটাকে হচ্ছে লাইন সিগমেন্ট। দেখেন সিগমেন্ট মানে কি, কাটা অংশের মতো, তাই না? আচ্ছা, তাহলে লাইন থেকে যখন আপনি কেটে একটা অংশ নিয়ে যাবেন, তাহলে এটা তো নির্দিষ্ট। এই নির্দিষ্ট অংশ বা এই যে দেখেন, এটা কিন্তু দুই প্রান্তে কি আছে, প্রান্তবিন্দু আছে, তাই না? দেখেন এখানে প্রান্তবিন্দু, এখানে প্রান্তবিন্দু আছে। তার মানে এইটা হচ্ছে লাইন সিগমেন্ট বা রেখা অংশ। আরেকটু যদি বলেন রেখার অংশ, দেখেন রেখার অংশ, রেখার অংশ মানেই তো হচ্ছে রেখাংশ। কথা ঠিক কিনা? কথার ভিতরেই তো আমার এটার মিনিংটা রয়েছে। এটা কি, এটা কথার ভিতরে এটার অর্থ আছে, তাই না? এটা বুঝছেন কিনা রেখাংশটা? সেলিন আক্তার বলছে এক্সাম বেচে আগামীকাল জ্যামিতির প্রাথমিক ধারণার উপরে আমার পরীক্ষা আছে, আজ ক্লাস পেয়ে ভালোই হলো। আপনার ব্যাটে বললে মিলে গেছে, ব্যাটে বলে আপনার মিলে গেছে। আচ্ছা, খুব মনোযোগ। রবিউল বলছে কি, আমি আজকে ভর্তি হয়েছি, তবে আগের গুলো কি রেকর্ডিং গুলো দেখতে হবে না লাইভ হবে? না, রেকর্ডিং দেখবেন আবার লাইভও হবে, নো টেনশন। ওকে স্যার, রেখার কি তাহলে কোনো প্রশ্ন নেই? রেখার কোনো প্রশ্ন নেই, শুধু দৈর্ঘ্য। এই যে লেখা আছে স্পষ্ট, যদি প্রশ্ন থাকে দৈর্ঘ্য প্রশ্ন। আচ্ছা দেখেন তো এই জিনিসটার, এই যে একটু আগে দেখাইলাম না, একটু আগে, এই যে আমার বইটা আজকে কাছে রাখতে হবে, বইটাকে অনেকবার দেখাইতে হবে। এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই না? তার মানে দৈর্ঘ্য প্রস্থ তো দুইটা ভিন্ন জিনিস, ঠিক না? তো রেখার তো জাস্ট এই একটা লাইন আছে, তো এটাকে আপনি প্রস্থ কোথায় পাবেন? ওকে, আচ্ছা, তাইলে লাইন সেগমেন্ট বা রেখাংশ গেল। এখন রশ্মিটা কি, রশ্মিটা বা রেটা কি? রে, রে হচ্ছে যখন এটা একদিকে এইভাবে যাইতে থাকে, তার মানে একটা প্রান্ত বিন্দু আছে, তারপর যখন যাইতে থাকে তার মানে সেটা হচ্ছে রে। বোঝা গেছে? এই যে দেখেন রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু, একটি মাত্র প্রান্তবিন্দু থাকে, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রশ্মিরও নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য থাকবে না, কারণ কি জানেননি, এখান থেকে শুরু হয়েছে, তারপর তো চলতেছে চলতেছে, তীর চিহ্ন দেখি বোঝা যাচ্ছে চলতেছে, নির্দিষ্ট নাই। পক্ষান্তরে দেখেন যে রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার? ওকে, এই জিনিসগুলো কিন্তু ভাইবাতে ধরতে পারে, ভাইবাতে যদি কোনো ক্রমে, মানে গণিত দেওয়ার কোনো টিচার পরে। আজকে এক ভাই ফোন দিছে আমাকে, স্টুডেন্ট আমাদের, যে স্যার এই ভাইবাতে একটা গণিত নিয়ে আমাকে পেঁচায় ছেড়ে দিছে, যে সে একটা কোম্পানিতে সেলসে চাকরি করে, তো সরকারি চাকরি ভাইবাইতে গেছে। তাকে বলছে যে আপনার প্রতি মাসে মনে করেন যে 80টা প্রোডাক্ট সেল করার টার্গেট, আপনি 160টা প্রোডাক্ট সেল করলেন, তাহলে আপনি কত পার্সেন্ট সেল করলেন, কত পার্সেন্ট সেল করলেন? জিজ্ঞাসা করছে, স্যার আমি পারি নাই।
চিন্তা করেন, 80টা প্রোডাক্ট সেল করা টার্গেট, 160টা সেল করছে, ডাবল না? ডাবল মানে কি 80টা করলে 100%, তাহলে সে দ্বিগুণ করছে, মানে দ্বিগুণ মানে 200%, কোনো জিনিসের দ্বিগুণ মানে 200%। কই স্যার এই কথাটা আমি বলতে পারি নাই স্যার, আমার ফোন দিয়ে প্রশ্নের সমাধান নিচ্ছে। আমি এটা তো ভেরি সিম্পল, আপনি বুঝলেন না স্যার, আমি বুঝি নাই। বুঝতে পেরেছেন? ভাইবাতে বাংলাদেশ ব্যাংকে আমি তো ভাইবা দিয়েছি, অফিসার জেনারেল যখন চাকরি হয়, বাংলাদেশ ব্যাংকের অধীনে যত পরীক্ষা হয় কোনো না কোনো ম্যাথ ধরার সম্ভাবনা থাকে, প্রায় পার্সেন্টেজ জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা, তো চলুন এর পরের স্লাইডে যাই আমরা। ওকে, আচ্ছা, সরল রেখা বা স্ট্রেট লাইনটা কি? এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে স্ট্রেট লাইন হচ্ছে যে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না হয়, দিকের মনে করতে আপনি এখান থেকে যাত্রা শুরু করছেন, এই দিকের কোনো পরিবর্তন করলেন না, আপনি এভাবে গেলেন, তাহলে এটা স্ট্রেট লাইন। আবার এখান থেকে যাত্রা শুরু করছেন, দিক এমনি পরিবর্তন করতে করতে গেলেন, তাহলে এটা কি? বক্ররেখা বা হচ্ছে কি কার্ভড লাইন। তার মানে দিকের পরিবর্তন না করে যদি যান তাহলে সেটা হচ্ছে স্ট্রেট বা সরল রেখা, আর যদি দিকের পরিবর্তন করে করে যান তাহলে হচ্ছে কার্ভড বা বক্ররেখা। ওকে, আচ্ছা, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এই জায়গাটা এখান থেকে একটা এমসিকিউ আসছে। এই জায়গাটা কি বলছে? দুটি বিন্দু, মনে করেন যে এখানে একটা বিন্দু আছে, আর মনে করেন যে এই জায়গায় একটা বিন্দু আছে, আপনি কয়টি সরলরেখা আঁকতে পারবেন বলেন তো? কয়টি সরলরেখা আঁকতে পারবেন? খেয়াল করেন, আপনি এখান থেকে মাত্র একটি, কিন্তু এই দুটা প্রান্ত যোগ করলে কিন্তু একটি সম্ভব, এর বেশি কিন্তু সম্ভব নয়। কথাগুলো কিন্তু যুক্তি সহকারে বুঝতে হবে, একদম চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে হবে। বুঝতে পেরেছেন? সালেহ আহমেদ রবিন বলছে বাইবাতে ট্রাই করে কনফিউজ করার জন্য। হ্যাঁ, কনফিউজ করার জন্যই তো, আপনার কনফিডেন্স আছে কিনা সেটা জানবে। তারপর হচ্ছে মিশু বলছে স্যার প্রাইমারি ম্যাথের জন্য কোন বই কিনে ভালো হবে? প্রাইমারির জন্য ওরাকল, ওরাকল এনাফ, যে কোনো চাকরির জন্য ওরাকল এনাফ। ওরাকল, বিসিএস, প্রিলি যে ম্যাথ বইটা আছে, হ্যাঁ এটা তো প্রচুর ম্যাথ আছে, ওইটা কিনবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সিয়াম ভাই বলছে কি আসসালামু আলাইকুম স্যার, আমি ভর্তি হওয়ার পর থেকে প্রথম 4টি রেকর্ডিং ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম, দোয়া করবেন স্যার যেন একদিন গণিতের বস হতে পারি ইনশাল্লাহ। সবগুলো রেকর্ড ক্লাস সিরিয়ালে করেন, সাথে নেক্সট ব্যাচে আবার লাইভ করবেন, 2বার 3বার যা লাগে করতে থাকবেন, দেখবেন যে পানি হয়ে যাবে ইনশাল্লাহ অঙ্কে। ঠিক আছে? জাকির হোসেন বলছে যতদিন আপনি গণিত শিখতে না পারবেন ততদিন ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, ওনার উত্তর দিচ্ছে গণিত শিখেন, আমার এখানে কোনো চাপ নাই, কোনো রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্সে ক্লাস করবেন। আচ্ছা, বক্ররেখা, তার মানে বক্ররেখা আমরা আলোচনা করে ফেলছি যে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছাতে যদি দিক পরিবর্তন হয়, দিক অলরেডি এটা বলছি না যে আপনি এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখান থেকে ওখানে পৌঁছতে চান, তাহলে পৌঁছতে গেলে এরকম যদি দিক একটু পরে পরে পরিবর্তন করেন, এটা হচ্ছে বক্ররেখা। ওকে, আচ্ছা, তারপর আসেন সমান্তরাল রেখা, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সমান্তরাল রেখা এর ইংরেজিটা দেখেন, সমান্তরাল রেখার ইংরেজিটা খেয়াল করেন, দেখেন প্যারালাল, প্যারালাল লাইনস লেখা, এই যে এস দেওয়া, তার মানে কি? বহুবচন। তার মানে প্যারালাল লাইন বা হচ্ছে সমান্তরাল রেখা কখনো একটা হয় না, দুইটা মিলে কিন্তু হয়, এই জন্য এটা বহুবচন। খুব মনোযোগ দেখেন, আমি এই যে একটু মনোযোগ দিবেন, দেখেন একটা আঁকলাম, আরেকটা আঁকলাম। ঠিক আছে? আচ্ছা, দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাকে সমান্তরাল রেখা বলে। এই জায়গায় অনেকের একটা ভুল ধারণা আছে যে সমান্তরাল রেখা মানেই মানেই সোজা, সোজা রেখা, এটা একটা ভুল ধারণা আছে, এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট, এটা মাথায় রাখবেন, ভুল কনসেপ্ট। বাঁকা লাইনও কিন্তু সমান্তরাল হইতে পারে, এই যে দেখেন এটাও সমান্তরাল হইতে পারে। ঠিক আছে? এগুলো সমান্তরাল হইতে পারে। আমরা কি রেলপথ চিনি না? রেলপথ দেখেন তো একটু, রেলপথ আইকা দিই আপনারে, এই যে রেলপথ দেখেন, মনে করেন যে এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2। ওকে, দুই, হ্যাঁ, এই দুইটা লাইনের ভিতরে বা রেখার ভিতরে যদি সবসময় দূরত্বটা সমান থাকে তাইলেই সেটা হচ্ছে সমান্তরাল। দূরত্ব সমান থাকতে হবে দুইটা বিন্দু। মনে করেন যে দূরত্ব সমান নয়, দুইটা মনে করেন যে এটা একটা লাইন, এটা একটা লাইন, দেখেন তো দূরত্বটা সমান কিনা। মনে করেন যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই দুটো লাইনের মধ্যে দেখেন তো এখানে দূরত্বটা, এই জায়গার দূরত্বটা কি সেম? সেম, এক নাকি ভিন্ন? ভিন্ন। কিন্তু দেখেন তাহলে এটা সোজা লাইন হওয়া সত্ত্বেও কিন্তু সমান্তরাল নয়। কথা ক্লিয়ার কিনা যে সমান্তরাল লাইন কি? দেখেন অনেকেই গণিত শিখতে আসছেন, অনেক দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট আছেন, আমার কথা হচ্ছে আমার এখানে কোর্স করার পরে আর দুর্বল থাকা যাবে না, তাহলে এটা আমার জন্য একটা লজ্জাজনক। ঠিক আছে? দয়া করে মনোযোগ দিবেন, দয়া করে আমি রিকোয়েস্ট করবো, অ্যাটলিস্ট শিক্ষক হিসেবে আমাকে একটু সফল হতে দিবেন, কারণ সফলতাটা কিন্তু
শুধু আমার উপরে নির্ভর করছে না, আপনি শিক্ষা গ্রহণের উপর নির্ভর করছে। আপনি যদি শিখতে পারেন, আমার কাছে যারা কোর্স করতেছেন সবাই যদি শিখতে পারেন, তাহলে এটা মানে সমাজে প্রচার হবে যে রিয়াজ সরকার থেকে শিখতে পারছে, ঠিক আছে? শেখার জন্য মনোযোগ দিতে হবে। তাহলে এটা সোজা লাইন হওয়া সত্ত্বেও কিন্তু এটা মানে সমান্তরাল মানে রেখা নয়, কিন্তু এটা বাঁকা লাইন হওয়া সত্ত্বেও কিন্তু এটা সমান্তরাল। কারণ কি, কন্ডিশন হচ্ছে কি, যে যদি দুটি রেখা পরস্পরের মধ্যে, রেখা বলছে দেখেন, সমান্তরাল রেখার ক্ষেত্রে কিন্তু বলে নাই সরল রেখা লাগবে, জাস্ট রেখা বলছে। তো রেখা তো দুই প্রকার, সরল রেখা হইতে পারে, বক্ররেখা হইতে পারে, এটা জাস্ট রেখা বলছে, ওকে? তার মানে খেয়াল করেন, এই যে দুইটা দূরত্ব যদি সমান থাকে সমান্তরাল, এই যে দেখেন, তাহলে এইটা আর এটা দূরত্বটা সবসময় সেম না, এটা হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবেন তো? সমান্তরাল রেখা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবেন? সব জবের জন্য ওরাকল বিসিএস প্রিলি গাইডটা এনাফ। আর যদি বিসিএস লিখিত, শুধু বিসিএস লিখিতের জন্য হচ্ছে আপনার এই একটা বিসিএস এর বিগত সালের লিখিত গাইড কিনবেন। যারা বিসিএস, সবাই তার বিসিএস লিখিত দিবেন না। আর ব্যাংকের জন্য হইলে ব্যাংকের বিগত সালের একটা প্রশ্ন ব্যাংক কিনবেন, এনাফ, আর কিছু না। তির্যক হয়ে যায় আরিফ তুষার, তির্যক বলতে এখানে কোনো কথা নাই তো, তির্যক বলতে এখানে কোনো কথা নাই। স্যার আসসালামু আলাইকুম, আমি গতকাল ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। আমি কি প্রথম থেকে লাইভ ক্লাস পাবো? অফকোর্স পাবেন। এখন রেকর্ড ক্লাসগুলো করেন, সাথে এখন লাইভ করতেছেন, আবার প্রথম থেকে নতুন বেচে পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার। তারপরে আসেন এই যে তল, তল দেখেন তো আসে, যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাই তল, সুতরাং তলের মাত্রা দুটি। আচ্ছা তল বুঝতে গেলে আমার এই যে আমি বলছিলাম আজকে বইটা আমার বারবার লাগবে, এই যে দেখেন এটা একটা ঘনবস্তু, ঘনবস্তুর তল কয়টা? আমরা ছোটবেলা যারা মুখস্থ জানেন যে তল হচ্ছে 6টা তল, তাই না? 6টা তল, এই যে দেখেন 6টা তল আমি গণে দেখাচ্ছি। এই যে একটা, তাই না? এর বিপরীত আরেকটা না, তো দুইটা গেল নি। আচ্ছা তারপরে দেখেন এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, চারপাশে 4টা নেই, তাহলে কয়টা হইলো? দেখেন এদিকে এদিকে বিপরীতের 2টা, আর এই চারপাশে 4টা, 6টা তল হইলো। আচ্ছা দেখেন 6টা তল। এখন আসেন এই যে তলের কি কি আছে, এইটাকে একটা তল মনে করেন, এই যে পৃষ্ঠাটাকে একটা তল মনে করেন, এটাকে যদি তল মনে করেন, তাহলে দেখেন আপনি এইটার, এই যে দেখেন এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাই না? দুইটা, একটা তলে কয়টা জিনিস থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, ঠিক না? যদি উচ্চতা থাকে তাহলে এটা কিন্তু আর তল থাকে না, এটা একটা বস্তু হয়ে যায়, বুঝতেন? ঘনবস্তু হয়ে যায়। যদি আপনি উচ্চতাও ধরেন তাহলে এটা ঘনবস্তু হয়ে যায়। কথা ক্লিয়ার কিনা? তার মানে খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ। তার মানে তলের কি কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, কিন্তু উচ্চতা, উচ্চতা থাকে না, উচ্চতা থাকে না। তার মানে তলের মাত্রা কয়টি? দুটি, তলের মাত্রা দুটি, ওকে? তারপরে আসেন এই যে এখানে একটা প্রশ্ন আসছে, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে কি বলে? এটা দ্রুত উত্তর করেন, 4 নাম্বার, দ্রুত উত্তর করেন। যার দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেধ নেই তাকে কি বলে? দ্রুত উত্তর করেন প্রত্যেকে, কেউ মিস করা যাবে না, এগুলো দেখা মাত্র উত্তর। অমূল্যা পাল বলছে, ভাই আমি 1 মাস আগে ভর্তি হয়েছি, পরীক্ষা চলমানের জন্য ক্লাসগুলো করতে পারিনি, আমি নতুন বেচে ক্লাস করতে পারবো? অফকোর্স পারবেন, কোনো টেনশন নাই। তারপর হচ্ছে স্যার 16 থেকে 20 নম্বরের গ্রেডের জন্য বই, বই একটাই, হ্যাঁ আপনি ওরাকল ম্যাথ, শাহিন ম্যাথ, এই দুইটার যে কোনো একটা কিনতে পারেন, অথবা হচ্ছে টিউটর ম্যাথ, এগুলো কিনতে পারেন। হ্যাঁ বই কাছাকাছি, বই নিয়ে আমার কোনো এক্সট্রা কোনো ইয়া নাই, বই সব কাছাকাছি। হ্যাঁ কোনো বই একদম আহামরি ভালো, কোনো বই খারাপ না, কাছাকাছি, ওকে? আচ্ছা এ, এ হবে, এ হবে উত্তর, এ হবে রেখা, রেখা, রেখা। হ্যাঁ দৈর্ঘ্য আছে শুধু রেখা, তল না, তলের কিন্তু তল না, তল হবে না, তলের দৈর্ঘ্য প্রস্থ থাকে, তাহলে এটা রেখা, ওকে? বেদ মানে প্রস্থ, বেদ মানে ইয়াটা উচ্চতাটা বোঝায় আর কি, প্রস্থ বেদ এটা উচ্চতাটা বোঝায়। আচ্ছা খেয়াল করেন তারপরে প্রশ্নটা কি, রেখার বৈশিষ্ট্য কোনটি? মৎস্য অধিদপ্তরে আসছে 21 সালে। রেখার বৈশিষ্ট্য কি দেখেন, রেখার বৈশিষ্ট্য আমরা পড়ছি না, রেখা কি? এই যে এরকম দুই দিকে তীর চিহ্ন থাকবে, তার মানে কি? কেবল দৈর্ঘ্য আছে, হ্যাঁ কেবল দৈর্ঘ্য আছে, তার মানে দেখেন দৈর্ঘ্য প্রস্থ আছে না, এটা করস। তারপর হচ্ছে দেখেন দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে না, এটাও নাই। তারপর হচ্ছে ক ও গ, না এটাও না। তার মানে রেখার কেবল কি আছে? রেখার কেবল কি আছে? কেবল দৈর্ঘ্য আছে, রেখার কেবল কি আছে? দৈর্ঘ্য আছে, ওকে? 6 নাম্বার, নিচের কোনটির প্রান্তবিন্দু নেই? নিচের কোনটির প্রান্তবিন্দু নেই? কোনটির প্রান্তবিন্দু নেই বলেন? রেখা,
রেখাংশ, রশ্মি, কোনোটি নয়। কোনটির প্রান্তবিন্দু নেই? 6 নাম্বার, দ্রুত, দেরি করা যাবে না। 6, কোনটির প্রান্তবিন্দু নেই? রবিউল ইসলাম বলছে তল আর মাত্রার মধ্যে পার্থক্য। তল আর মাত্রার মধ্যে পার্থক্যটা বুঝেন নাই আপনি? এইটা হচ্ছে তল, তল, এই পুরাটা একটা তল। আপনি ওই যে কয় না ফাতিলের তলা বোঝেননি? তলা এটা তো বোঝেন না। তো তলা মনে করছে এটা ফাতিল, এটা ফাতিল। ফাতিলটা কি? চারকোনা ফাতিল, এটা মনে করেছে। তো এই তলটা যদি আপনি মাপতে হয় কি লাগবে? এই যে দৈর্ঘ্য লাগবে, এই দৈর্ঘ্য একটা জিনিস দিয়ে মাপলেন, যে একটা পরিমাপ করলেন, এই একটা পরিমাপ করলেন মানে এটা 1 মাত্রা। প্রস্থ মাপলেন, এটা 2 মাত্রা গেল। উচ্চতা মাপলে 3 মাত্রা হবে। কথা বলছেন কিনা? আচ্ছা, তাহলে এগুলো গেল। তারপরে আসেন 8 নাম্বার, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, এই যে দেখেন, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টা হবে? এই দেখেন, আমি একটু আগে বুঝাইছি যে দুটি নির্দিষ্ট বিন্দু আছে, এর মধ্যে কয়টা সরলরেখা আঁকা যাবে? কয়টা সরলরেখা আঁকা যাবে বলেন তো? একটা, একটা, তাই না? একটি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হবে? এটা বলেন। 9 নাম্বার বলেন, 9 নাম্বার, 9 নাম্বার বলেন, দ্রুত। তাসফিয়া বলছে যে ছোট ছোট জ্যামিতিতে আমার খটকা লেগে যায়। হ্যাঁ, এই জন্য এগুলো রাখছি। এগুলো থেকে প্রশ্ন আসলে অনেক সময় দেখা গেছে কি বড় বড় অঙ্ক পারে, কিন্তু এই জিনিসগুলো পারে না। এই যে দেখেন যে এ, এ, রেখার মানে কোনটি প্রান্তবিন্দু নাই, এইটা অনেক গণিত টিচারও দেখা গেছে পারবে না। কারণ কি? এটা পড়ে নাই। একেবারে সহজ জিনিস না, যে মানে হয়তো পড়ে নাই, খেয়াল করে নাই। আটের দিচ্ছেন এ, 9 কি হবে? 9, 9 দিচ্ছেন। 9 4, 9 4, 9 4, চারটি, চারটি। আচ্ছা দেখেন এটা কি হবে? কি বলছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, তাহলে এই যে দেখেন ছেদ করলো না? এই যে ছেদ করলো, তাইলে এই যে দেখেন, এই এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, 4টা কোণ হয়েছে। 4টা কোণ, বুঝতে পেরেছেন? দুটি সরলরেখা যখন ছেদ করবে 4টি কোণ তৈরি হবে। 9-এর 1 দিচ্ছে একজন, সবুজ ভাই। 9-এর 1 1 দিচ্ছে, দেখেন, চিন্তা করেন। সবুজ ভাই বুঝতে পেরেছেন? দুটি সরলরেখা ক্রস করবে, এই যে ছেদ করবে, ছেদ, ছেদ মানে কি? একটা ভেতরে একটা চলে যাবে। তাহলে কয়টি কোণ তৈরি হচ্ছে দেখেন, এই যে কোণ বুঝেন তো, কোণ বুঝেন তো? এই যে মনে করেন যে এই যে আমি হাতটা ধরলাম না, এই যে খুব মনোযোগ, এই যে দেখেন তো একটা কোণ তৈরি হয়েছে না? এই যে দেখেন, এই সুযাত্রাকে এবার বাঁকা গেল, এটা কোণা তৈরি। কোণা বুঝেন না? কোণা, বাংলা, সহজ বাংলা, কোণা, কোণা, এই কোণ বুঝছেন কিনা? যারা একেবারে কোণও বুঝেন না তাদের জন্য। ওকে, 4টি। আচ্ছা, এরপরে আসেন, একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যাবে? দেখি তো, এটা উত্তর দেন দেখি, কয়জনে আটকায়। 10 নাম্বার উত্তর দেন, 10 নাম্বার। একটি বিন্দু হতে কয়টি রেখা আঁকা যাবে? দ্রুত। প্রান্ত বিন্দু কি? ইয়াসিন আরাফাত বলছে, এটা তো শুরুতে বুঝেছি। প্রান্ত বিন্দু বোঝেন না? এই যে কলমটা দেখেন তো, এই কলমটা দেখেন, প্রান্ত বিন্দু যারা বোঝেন না, হ্যাঁ, এক ভাই প্রশ্ন করছে, এই কলমটা প্রান্ত বিন্দু, এটা না? এই যে শেষ মাথা, শেষ মাথা, এই যে শেষ মাথা, প্রান্ত বিন্দু মানে শেষ মাথা, শুরুর মাথা। আমি যদি কলমটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে তার শুরুর মাথা, প্রান্ত। এটা হচ্ছে তার শেষের প্রান্ত, এই যে শুরু আর শেষের প্রান্ত। ওকে, প্রান্ত মানে শুরুর বিন্দু বা শেষ বিন্দু। ওকে, আচ্ছা, সেলিনা আক্তার দিছে উত্তর। 10 নাম্বার সেলিনা আক্তার দিছে। আর কেউ দিচ্ছে না কেন? 10-এর এ দিছে একজন, সুমি দিছে এ, একটি। তারপরে এ দিছে, অনেকে এ দিচ্ছে। 10-এর ডি দিছে, অনেকে এ দিচ্ছে। দেখেন এই জায়গায় ভুল, কনফিউশন আসছে, ঠিক আছে? একটি বিন্দু থেকে আপনি বাস্তবে চিন্তা করতে হবে। এই জন্যই বলি যে বাস্তব চিন্তা ছাড়া কোনোদিন অঙ্কে ভালো হতে পারবেন না। একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যাবে? আচ্ছা, রশ্মি কি? এই যে দেখেন, রশ্মি হচ্ছে এইটা না? এই যে এরকম। আচ্ছা, তাহলে দেখেন একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, কয়টি আঁকা যায় দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। কয়টা আঁকা যাবে? আপনি চাইলে আজীবন আঁকতে পারবেন। বুঝতে পারছেন কিনা? অসংখ্য, এটা কি হবে? অসংখ্য। ক্লিয়ার? অসংখ্য আঁকা যাবে, অসংখ্য, অসংখ্য। বুঝতে পেরেছেন? যারা ভুল উত্তর দিয়েছেন, ক্লিয়ার হয়েছে কিনা? তাসফিয়া বলছে প্রাইমারি ভাইভাতে স্যার আমাকে একদম সহজ একটা জ্যামিতি
দড়িয়েছিল, সেই দিনই বুঝছি ছোট ছোট জ্যামিতিগুলোকে উপেক্ষা করা যাবে না, এগুলোতে কনফিউশন থেকে যায়, উপস্থিত সময়ে গুলিয়ে যায়। গুড। ভাইভাতে আমার এক আত্মীয়কে ভাইভাতে জিজ্ঞেস করছে পিথাগোরাসের উপপাদ্য বলেন, ঠিক আছে? ভাইভাতে গণিত অংশ থেকে প্রশ্ন মানে প্রায় পরীক্ষায় ধরবে, ঠিক আছে? অসংখ্য। ওকে, আচ্ছা। তলের মাত্রা কয়টি? তলের মাত্রা কয়টি? এই যে 14তম বেসরকারি প্রভাষক নিবন্ধন, দেখেন কলেজে চাকরি করবেন, এই যে তল জানতে হবে। তলের মাত্রা কয়টি? অলরেডি পড়িয়েছি। তলের মাত্রা কয়টি? দুটি। তলের মাত্রা কয়টি? দুটি। ক্লিয়ার? তলের মাত্রা দুটি, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হইলে জানাবেন। তলের মাত্রা দুটি। তারপরে আসেন, একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? অলরেডি এটা করিয়ে ফেলছি। একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? এই যে আয়তাকার ঘনবস্তু এইটা, হ্যাঁ, আয়তাকার ঘনবস্তু এইটা, এটার কয়টা তল আছে? 6টা তল আছে, 6টা তল। ওকে, আমরা গণজ্যামিতির উপরে আমাদের পুরো লেকচারই আছে, সেটা আমরা পরে শিখাবো। হ্যাঁ, তার মানে ঘনবস্তুর, এই আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকবে? 6টি। হ্যাঁ, সবুজ ভাই বলছে ছোট মরিচের জাল আছে। আমি আমার নিজের একটা ঘটনা আপনাকে বলি। আমি কোনো একটা পরীক্ষায় মানে 20টা অঙ্কের মধ্যে 19টা অঙ্ক আনসার করছিলাম সঠিক, একটা অঙ্ক পারি নাই। সেটা এরকম একটা মানে কি যে একটা আসছিল এই জ্যামিতির, এরকম একটা মানে সাধারণ জ্ঞানের মতো, মানে রেখাংশ মানে প্রান্ত বিন্দু এই টাইপের, ঠিক আছে? আমি ওইটা গিয়া গোলাই ফেলছিলাম, ওইটা আমি আনসার, মানে চিন্তা করেন, অঙ্ক বড় বড় অঙ্ক পারা যায়, কিন্তু ছোট ছোট জিনিসগুলো অনেক সময় প্যাচ লেগে যায়, বুঝছেন? এই জন্য এগুলোকে গুরুত্ব দিতে হবে কিন্তু। আচ্ছা, এখন আসেন কোণ, অ্যাঙ্গেল। কোণের ইংরেজি কি? অ্যাঙ্গেল। আচ্ছা, ইংরেজি টার্মগুলো খুব মনোযোগ, ইংরেজি শব্দগুলো অবশ্যই শিখবেন, কারণ হচ্ছে ব্যাংক সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় কিন্তু ইংরেজিতে অঙ্ক আসে। আপনি যদি অ্যাটলিস্ট টার্মগুলো জানেন, তাহলে আপনি বাংলা করে উত্তর করতে পারবেন, ঠিক আছে? আমি কোনোদিন ইংরেজি অঙ্ক প্র্যাকটিস করি নাই, আমি ব্যাংকে চাকরি পাইছি, ঠিক আছে? আমি ইংরেজি অঙ্ক প্র্যাকটিস করি নাই। এছাড়াও আমি অন্যান্য অনেক ইংরেজি অঙ্কের পরীক্ষায় আমি প্রি টিকেছি, রিটেন টিকেছি। আমি কিন্তু ইংরেজি অঙ্ক প্র্যাকটিস করিনি, জাস্ট টার্মগুলো জানা থাকলে হয়, বাকিগুলো আপনি বাংলা অর্থ করতে পারবেন। ওকে, আচ্ছা। কোণ হলো সেই জ্যামিতিক পরিমাপ যার দুটি রেখা বা রেখাখণ্ড একটি সাধারণ বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যকার ঘূর্ণনের পরিমাণ প্রকাশ করে। খুব মনোযোগ। মনে করেন যে এইটা এই যে এইটা একটা, মনে করেন যে রশ্মি, এখানে একটা আরেকটা রশ্মি আইসা মনে করেন যে এই জায়গায় মিলিত হয়েছে। হ্যাঁ, এখানে একটা কমন বিন্দু এবং তাদের মধ্যে ঘূর্ণন, দেখেন ঘূর্ণনের ইয়াটা বোঝাচ্ছে, এটি কোণ। এই কোণ থেকে ডেফিনেশন আসবে না নর্মালি, জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? দুইটা জেরিন বলছে কি স্যার 7-8-এর আনসার কি? 7-8-এর আনসার কি দেখাই নাই? 7-8-এর আনসার কি? রেখার রেখার প্রান্তবিন্দু কয়টি? ও রেখার কোনো প্রান্তবিন্দু নাই। ও রেখার, আমি এদের শুরুতে আলোচনা করছি, রেখার কোনো প্রান্তবিন্দু নাই। তারপর যে দুটি নির্দিষ্ট দিয়ে, এটা তো আলোচনা করা হয়েছে, আপনি স্কিপ করছেন কেন? আচ্ছা, এখানে আসেন, এই যে গুরুত্বপূর্ণ জিনিস, একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল। একান্তর কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, খুব বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দেন। একান্তর কোণ দেখেন, ডেফিনেশন আমরা পড়ে যাচ্ছি পুঁথিগত ডেফিনেশন। আপনি এটা পাবেন, বইয়েও পাবেন, গাইডে পাবেন, আমার লেকচার শিটেও পাবেন, এখানেও পাবেন, ঠিক আছে? কিন্তু ফিল করেন যে কি, যে দুটি এই যে সরল রেখা না, কিন্তু এই যে এই দুটি সরল রেখা না, 1 আর 2, দুটি সরল রেখা পরস্পর চিন্তা করলে আবার কি সমান্তরাল রেখা। এই দুটি মানে লাইন 1 আর 2 পরস্পর কি সমান্তরাল এইভাবে চিহ্ন দিয়ে সমান্তরাল প্রকাশ করা হয়, তাহলে দুটি লাইন কি সমান্তরাল? দুটি সমান্তরাল লাইনের মাঝখান দিয়ে যদি একটা লাইন এভাবে ছেদ করে যায়, হ্যাঁ, তাহলে কয়েকটা কোণ তৈরি হয়। দেখেন মোট কয়টা কোণ তৈরি হচ্ছে, দেখেন এই যে আমি যদি নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8টা কোণ তৈরি হয়েছে কিনা? মোট 8টা কোণ। খুব মনোযোগ দিবেন, 8টা কোণ তৈরি হয়েছে না মোট? এই এই
যে প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন দুটির মাঝখান দিয়ে যখন একটা লাইন আগে টানছি আমি, ছেদ করে গেছে, তখন মোট কোণ তৈরি হয়েছে কয়টা? 8টা। এখন এই 8টার মধ্যে দেখেন কি বলছে, এই কথাটা দেখেন, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে, এই তির্যকভাবে কথাটা কোথাও আছে কোথাও নাই, ঠিক আছে, কোথাও পাবেন কোথাও পাবেন না, এটা এত ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে। ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে একান্তর কোণ বলে। ছেদক রেখার বিপরীত পাশে, খুব মনোযোগ দেন, ছেদক রেখার বিপরীত পাশে। এখন দেখেন এই লাইনটা, এই লাইনটা, এই যে দেখেন এটা ছেদক লাইন, এটার বিপরীত পাশে দেখেন এখানে আর এখানে এই কোণটা, এই দুটা কোণকে একান্তর কোণ বলে। একান্তর, এবং এরা পরস্পর সমান। একান্তর কোণ পরস্পর সমান, তার মানে আমি লিখতে পারি 3 = 4। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এই যে এই কোণটা আপনি আবার এইভাবে চিন্তা করতে পারেন, এই যে 4 আর হচ্ছে এই 5, এই 4 5 দেখেন কন্ডিশন হচ্ছে কি, এই যে ছেদক লাইনের বিপরীত পাশে থাকতে হবে, বিপরীত পাশে। তাহলে দেখেন 4 এবং 5 সমান, 5 সমান। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, খুব মনোযোগ দেন, হ্যাঁ। এই জায়গায় দেখেন আমি যদি এই লাইনটা, এখানে দেখেন দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ, 2 ধরনের একান্তর কোণ রয়েছে, 2 ধরনের। এই জায়গাটা আপনি অনেক বইয়ে পাবেন না, যে একান্তর কোণ কয় ধরনের? 2 ধরনের। এটা কিন্তু অনেক বইয়ে আপনি পাবেন না এই আলোচনাটা। যে একটা হচ্ছে দেখেন যে অভ্যন্তরীণ একান্তর কোণ, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ইন্টেরিয়র মানে ভেতরের। আরেকটা হচ্ছে দেখেন যে বহিস্থ একান্তর কোণ, যেটা হচ্ছে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। খুব মনোযোগ দেন, আমাদের কন্ডিশনটা কি, আমি যদি একটু মুছি এটা দেখেন, এই অ্যাঙ্গেলটা যদি আপনি চিন্তা করেন, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা যদি চিন্তা করেন, দেখেন এইটার সমান কোণটা হবে বলেন তো? বিপরীত পাশে হইতে হবে, এটার বিপরীত পাশে, এটা এই পাশে গেলে এটাকে সমান হবে এই, এটা দেখেন এইটা। তার মানে 2 সমান কোণটা বলেন তো? 2 সমান কোণটা? 2 সমান 7, রাইট? বুঝছেন স্যার? 3 আর 6, 3 আর 6, হ্যাঁ 3 আর 6, হ্যাঁ এটা 3 আর 6 হবে, এটা 3 আর 6, ওকে, হ্যাঁ এটা 3 6, এটা হচ্ছে 3 আর 6, হ্যাঁ 3 আর 6, আর হচ্ছে 4 আর 5, বুঝতে পেরেছেন? হ্যাঁ 3 আর 6 বুঝছি, আমি তো দাগ দেওয়ার সময় এটাই দিছি, লেখার সময় স্লিপ অফ মাইন্ড লিখে ফেলছি হচ্ছে 4, ওকে। আচ্ছা, সাফি বলছে তির্যক বলতে কি বোঝায়? তির্যক বলতে বাঁকা বোঝায়, এরকম ভাবে, এরকম ভাবে একটু কোনাকুনি করে, ওকে। তার মানে মেইন হচ্ছে আমাদের, যখন আমাদের একান্তর কোণ বলবে এইভাবে টানার পরে, একটা তির্যক লাইন বা একটা লাইন টানার পরে লাইনের বিপরীত পাশে, বিপরীত পাশে এই দুটা সমান্তরাল রেখার ভেতরে এবং বাইরে কোণ উৎপন্ন হতে পারে, এই বিপরীত কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণগুলো, ওকে। একান্তর কোণগুলো, এটা কিন্তু অনেক যারা দুর্বল ক্যাটাগরি রয়েছেন তাদের কিন্তু বুঝতে একটু কষ্ট হবে, বুঝতে কিন্তু একটু কষ্ট হবে, ওকে। আমি ভাত খাই আর সাথে সাথে জ্যামিতিও খেয়ে নিচ্ছি, এখন হজম হইলেও হয়, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তাবাসসুম আক্তার তিনি বলছেন এই যে, তাহলে 2 2 আর এখানে কোনটা হবে? 2 আর 7 নাকি? 2 আর 7, তারপরে এই যে 1 আর 8, 1 আর 8, ওকে, বিপরীত পাশে। আচ্ছা, তারপরে আসেন অনুরূপ কোণে যাই, অনুরূপ কোণে খুব মনোযোগ দেখেন, দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে, দেখেন এখানে আবার তির্যক কথাটা নাই, আমি বিভিন্ন সোর্স থেকে নিয়েছি, তো অনেক জায়গায় আমি দেখেছি তির্যক কথাটা থাকে বা থাকে না, ঠিক আছে, আমরা এটা এত বেশি ম্যান্ডেটরি না, ওকে। আচ্ছা দেখেন, যে রেখাকে ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় একই পাশে, তাকে অনুরূপ, তাকে অনুরূপ কোণ বলে। দেখেন একই পাশে, এটা ছেদক না, এটা লাইন 1, এটা 2, আর এটা মনে করেন যে ছেদক, এই যে ছেদক, ছেদক। তাহলে এই কোণ, এখানে আমি কোণ মনে করেন যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। আবার আপনি এই 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 কোণ ধরতে পারেন, এই কোণটা পরস্পর সমান। আবার এইটা ধরতে পারেন, এই কোণটা পরস্পর সমান, বুঝছেন কিনা? এই কোণটা পরস্পর সমান, কথা ক্লিয়ার কিনা? কথা বুঝছেন? আশরাফ ভাই, জি আপনার কথা হয়েছে। তারপর হচ্ছে মুক্তামণি বলছে অনুরূপ কোণ আর একান্তর কোণ কি একই? না, এক হইলো কিভাবে? অনুরূপ কোণ আর একান্তর কোণ কিভাবে এক হইলো? আমি এই জিনিসটা এখানে ক্লিয়ার করছি, দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন আলোচনা। দেখেন
ও একান্তর কোণ বলছে কি ছেদকের বিপরীত পাশে, এই যে এটা হচ্ছে একান্তর কোণ। আমি এই যে একান্তর কোণটা আমি হলুদ কালি দিয়ে এখানে বুঝাইলাম, একান্তর। আর অনুরূপটা আমি সাদা কালি দিয়ে বোঝাচ্ছি, সাদা কালি দিয়ে। দেখেন অনুরূপ হচ্ছে, দেখেন এইটার অনুরূপ, এইটার অনুরূপ এইটা, তার মানে এইটা আর এইটা সমান, আবার এইটা আর এটা সমান। কথা বুঝছেন কিনা? কথা বুঝছেন? এখন বুঝছেন? এগুলো কিন্তু অনেক দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট আছেন যারা হয়তো মনোযোগ একটু কম দিলে বুঝবেন না, ঠিক আছে? মনোযোগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আশরাফ ভাই যেটা বলছেন একই জিনিস। যার যদি সোজাসুজি করে, মনে করেন যে এই যে সোজাসুজি করলো, সোজাসুজি করলে, সোজাসুজি করলে তো সব কোণই সমান হয়ে যাবে। এইটার সমান এটা, এটার সমান এটা, এটার সমান এটা, সব কোণই সমান হয়ে যাবে, বুঝছেন? সব কোণই সমান হয়ে যাবে, এখানে অনুরূপ একান্ত সব সমান হয়ে যাবে, ঠিক আছে? আহ, আজিজ ভাই বলছে আমি নতুন ভর্তি হয়েছি, এখন কি লাইভ ক্লাস দেখবো নাকি সিরিয়াল অনুযায়ী দেখবো? আপনি লাইভ ক্লাস দেখেন বোনাস হিসেবে, সাথে রেকর্ড ক্লাসটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী দেখবেন। এটা হচ্ছে আপনার মানে ইয়ার ডিউটি, মানে ম্যান্ডেটরি ডিউটি, আর এটা হচ্ছে আপনি বোনাস হিসেবে দেখলেন, ওকে? আচ্ছা, তারপরে আসেন। তাহলে অনুরূপ কোণটাও বুঝলেন, একান্তর গেল। তারপর হচ্ছে সন্নিহিত, সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল দেখেন এই জায়গায় আসেন, এই যে সন্নিহিত কোণের পাশে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, সেটাও কিন্তু বহুবচন। কথা বুঝছেন কিনা? দেখেন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ, এটা দেখেন দুটি, যদি দুটি কোণ একটি সাধারণ বাহু থাকে, তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। দেখেন ডেফিনেশন অনেক ক্ষেত্রে মনে থাকবে না, বাস্তবটা দেখেন। এটা একটা কোণ, দেখেন আমি আঁকতেছি এ বি সি ডি, ওকে? দেখেন এই দুই, এক কথায় দুইটা পাশাপাশি কোণ থাকলেই সন্নিহিত কোণ, দুইটা পাশাপাশি কোণ থাকলে সন্নিহিত কোণ। দেখেন এখানে একটা কোণ কি, একটা কোণ কি হচ্ছে এ। আচ্ছা, কোণ লেখার সিস্টেমটা অনেকে যারা জানেন না, কোণ লিখতে হয় হচ্ছে এইভাবে, আপনি টান দিবেন, দিয়ে এই যে কোণ লিখবেন কিভাবে, দেখেন অনেকে কোণ লেখার সিস্টেম, খুব মনোযোগ, একটু হাইলাইট করি, নাই তো অনেকে বুঝবে না। কোণ লেখার সিস্টেম, কোণ লেখার পদ্ধতি, কোণ লেখার পদ্ধতি, খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? মনে করেন যে আমি এই কোণটা বুঝাতে চাচ্ছি, এই কোণটা, তাহলে এটা কিভাবে লিখতে পারি? দেখেন এটা এখান থেকে একটা কোণ লিখতে তিনটা বিন্দু দেখাইতে হবে। তাহলে এটা এখান থেকে শুরু হয়েছে, দেখেন তো এটা এইভাবে শুরু হইয়া এইভাবে গেছে, তার মানে এ বিন্দু লাগবে। এই যে কোণের চিহ্ন এটা এ, তারপর হচ্ছে যেই বিন্দুটাতে কোণ তৈরি হয়েছে এটা মাঝখানে থাকবে বি, তারপর হচ্ছে সি। এটা হচ্ছে এই কোণটা, এই কোণটা, ওকে? আচ্ছা, তারপরে এই কোণটা যদি বুঝাইতে চান, আবার এটাকে এইভাবেও লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এই কোণটাকে কিন্তু আপনি এইভাবেও লিখতে পারেন যে সিবিএ, সিবিএ। এটা কোনো কিন্তু ফ্যাক্টর না, ঠিক আছে? আমরা ছোটবেলায় অনেকে উপপাদ্য মুখস্থ করতো, এর জায়গায় বি দিলেই প্যাস লাগতো। আরে ভাই, এর জায়গায় সি দিছে, তে মনে করছে কি রে, এটা তো চেঞ্জ হয়ে গেছে। একই জিনিস, এ বি সি কোণ যেই কথা, সি বি এ কোণ একই কথা, একই কথা, তাই না? কোনো সমস্যা নাই, তার মানে কোণ লিখতে পারবেন। এখন এই দুইটা কোণ দেখেন, এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর, তারা কি সন্নিহিত কোণ, পাশাপাশি কোণ, ওকে? টাইট প্রধান বলছি কি টাইটেল বাদ দিলে, টাইটেলটা কি আপনার কথাটা বুঝিনি, আপনি কি সাবটাইটেলের কথা বলছেন? আমি মুখস্থ করতে পারি কিন্তু মনে থাকে না, কিন্তু চিত্র দিয়ে গণিত হোক বা জ্যামিতি, সেটা খুব ভালোভাবে মাথায় অ্যাডজাস্ট হয়। অবশ্যই তাবাসসুম আক্তার, এইভাবেই গণিত শেখা উচিত। একান্তর আর অনুরূপ কোণ পরিমাণ কি সমান? আচ্ছা, একান্তর আর অনুরূপ কোণ, দুটি একান্তর কোণ পরস্পর সমান, দুটি অনুরূপ কোণ পরস্পর সমান, কিন্তু একান্তর আর অনুরূপের ভিতরে কোনো সম্পর্ক নাই, কিন্তু আবার সেটা ভিন্ন জিনিস, ঠিক আছে? সেটা ভিন্ন জিনিস। দুটি একান্তর কোণ পরস্পর সমান, দুটি অনুরূপ কোণ পরস্পর সমান। স্যার আচ্ছা, সবুজ আলী বলছে স্যার সন্নিহিত কোণ কত ডিগ্রি? আপনি ডেফিনিশনটা দেখেন, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে, সাধারণ বাহু মানে কি, কমন, দেখেন এই একটা কোণ আর এই একটা আরেকটা কোণ, দুটি কোণ না, দেখেন এদের ভিতরে কমন বাহু হচ্ছে এইটা, কমন বাহু হচ্ছে এইটা, তো এটা কত ডিগ্রি এর কোনো নির্দিষ্ট নাই, এটা কত ডিগ্রি কোনো নির্দিষ্ট নাই। যেমন সমকোণ, যদি বলি সমকোণ কত ডিগ্রি, সেটা নির্দিষ্ট আছে 90 ডিগ্রি,
কিন্তু সন্নিহিত কোণ আর ওই জিনিসটা কিন্তু এক কনসেপ্ট না। দুটি পাশাপাশি কোণকে বলা হয় হচ্ছে সন্নিহিত কোণ, ঠিক আছে। এখন সন্নিহিত কোণ অনেক ডিগ্রি হইতে পারে, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তারপরে আসেন সমকোণ চলে আসছে, অত্যন্ত জনপ্রিয় একটি কোণ হচ্ছে সমকোণ। ছোটবেলা থেকে সবাই যেটা শিখে সমকোণ। সমকোণ বলতে গেলে যে ত্রিভুজের বা যে কোণের পরিমাণ, যে এটা ত্রিভুজ পরে আসতেছে, যে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে। 90 ডিগ্রি তাকে ইয়া বলে। তার মানে এই যে দেখেন, এই একটা ত্রিভুজের ভিতরে দেখেন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ওকে। আর 90 ডিগ্রি কোণকে এইভাবে প্রকাশ করা হয়, একটা জিনিস খেয়াল করবেন, এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে প্রকাশ করা হয়, ওকে। এরকম ভাবে প্রকাশ করা হয় 90 ডিগ্রি। কোথাও যদি চিত্রে এরকম থাকে তাহলে ধরে নেবেন এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, ওকে। 90 ডিগ্রি কোণ প্রকাশ করা এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, 90 ডিগ্রি আপনি চাঁদা দিয়ে যদি মাপতে চান কিরকম হবে। 90 ডিগ্রি দেখেন, এই একটা মানে রেখাংশ আঁকলাম, এখানে একটা বিন্দু, এর উপর যদি আপনি ঠিক সোজাসুজি লম্ব একটা রেখা টানেন তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বুঝছেন। এটা হচ্ছে, এটাকে বলা হবে তখন লম্ব। এটা যদি ধরি আমি এ বি, আর এটাকে ধরি যদি আমি সিডি, তাহলে কি বলবো আমি, এ বি এর উপর, এ বি এর উপর সিডি লম্ব, সিডি লম্ব, ওকে। এ বি এর উপর সিডি লম্ব, বুঝতে পেরেছেন। কার উপর কোনটা, এ বি রেখাংশের উপর সিডি লম্ব, ওকে। আচ্ছা, সাই বলছে সাইফুদ্দিন সাধারণ বাহু কোনটি। আচ্ছা, আগের প্রশ্নে তিনি ব্যাক করেছেন সাধারণ বাহু। মনে করেন যে আমি আগে যেটা প্রশ্ন আঁকছিলাম এরকম, দেখেন এখানে এইটাও একটা কোণ, এটা একটা কোণ, একটা কোণ হইতে কয়টা, একটা কোণ হইতে কয়টা ইয়া লাগে দেখেন, দুইটা লাগে না, দুইটা লাগে। তাহলে এখানে দেখেন এই কোণটার এই বাহুটা আছে, আবার এই কোণের সাথেও কিন্তু এই বাহুটা আছে, মাঝখানের বাহুটা কিন্তু দুইটা কোণের সাথে আছে। এটা কমন, সাধারণ। অনেকে সাধারণের ইংরেজি জানে না, বা সাধারণ কি বোঝায় সেটাই বোঝায় না। সাধারণ মানে হচ্ছে কমন। কমন মানে কি, দুইটা মানে কোণের মধ্যে কমন বাহু কোনটা, কমন বাহু কোনটা, মাঝখানেরটা না। ফজলে রাব্বি বলছে সমান্তর আর অনুরূপ আবার একটু বুঝান। আপনি সমান্তর কোথায় আসলেন, এটা আপনাদের ধারার অঙ্ক চলে গেছেন রে ভাই। সমান্তর আর গুণোত্তর ধারা, এখানে তো বুঝাইলাম অনুরূপ আর একান্তর কোণ, হ্যাঁ। ওইটা ভিডিওটা আছে, এটা দেখে নেবেন লাইভ ক্লাস শেষে, আর প্রয়োজন হইলে আবার নেক্সট বেচে লাইভ করবেন, কোনো সমস্যা নেই। এ বি এর উপর সিডি লম্ব, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসেন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ খুব মনোযোগ দেন। সূক্ষ্মকোণ কাকে বলে। সূক্ষ্ম, সূক্ষ্ম কথাটার ভিতরেই এর পরিমাণ লুকায়িত আছে। সূক্ষ্ম ইংরেজিটা শিখবেন প্রতিটা, আমি ইংরেজিতে হয়তো অনেক কোথাও বলি বা বলি না। অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ, ইংরেজিটা আপনারা শিখবেন। আচ্ছা, সূক্ষ্ম মানে হচ্ছে কম, তাই না। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ধরো তুমি আমার ভুল বলে না, হ্যাঁ। তো সূক্ষ্ম মানে হচ্ছে কম, 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম কোণকে, কোণকে সূক্ষ্ম কোণ বলে। 90 ডিগ্রি থেকে কম কোণকে, তার মানে কি, আপনার 1 ডিগ্রি থেকে শুরু হয়ে, 1 ডিগ্রি থেকে শুরু হয়ে, 1 থেকে শুরু হয়ে মনে করেন যে 89 পর্যন্ত যে কোণগুলো, সেগুলো হচ্ছে কি সূক্ষ্ম কোণ। তার মানে 60 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ, 45 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ, 50 ডিগ্রি কি সূক্ষ্ম কোণ। কথা বোঝা গেছে। এখন বললেন না সূক্ষ্ম কোণ কত ডিগ্রি, সূক্ষ্ম কোণ অনেক ডিগ্রি হইতে পারে, ঠিক না। মানে 90 থেকে কম, 90 এলে খেয়াল করেন 90 হয়ে গেলে 89 পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ, যখন 90 হয়ে যাবে সেটা কি সমকোণ। সমকোণ, খুব মনোযোগ। একটা চিত্র এঁকে এটা একটু ব্যাখ্যা করে দেই, খেয়াল করেন। এখান থেকে আপনি মনে করেন যে শুরু করলেন, এই যে 1 ডিগ্রি, মনে করেন যে ছোট্ট একটা আঁক দিলাম 1 ডিগ্রি, মনে করেন 1 ডিগ্রি, আস্তে আস্তে এতটুকু পর্যন্ত আইলেন, এইটাকে ছোঁয়া যাবে না। তা এটা এটা হচ্ছে কি সূক্ষ্ম, এটা এটা হচ্ছে সূক্ষ্মকোণ। যখন এই লাইনটা টাচ করে ফেলবে, দেখেন এই লাইনটা এতটুকু টাচ করে ফেলবে, 90 ডিগ্রি সমকোণ। আচ্ছা, 90 ডিগ্রি থেকে বড় এবং দুই সমকোণ থেকে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। স্থূল, স্থূল মানে মোটা, মোটা বেশি, ঠিক আছে। আচ্ছা, দেখেন তার মানে এই যখন 90 ডিগ্রি টাচ করবে, 90 টাচ করবে তখন হচ্ছে সমকোণ। 90 এর বেশি মানে 91 থেকে, 91 থেকে 179 পর্যন্ত,
91 থেকে 179 পর্যন্ত স্থলকোণ। ওকে, স্থলকোণ। তারপরে যখন 80-তে টাচ করবে, 80-তে, সেটা কি সরলকোণ। 80-তে হইলে সরলকোণ। 80-র পরে খেয়াল করেন, 80 থেকে এরপরে 80 থেকে 360 পর্যন্ত, 80 থেকে বড়, 360 থেকে ছোট, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। খেয়াল করেন কথাগুলোর ভিতরে টুইস্ট আছে। দেখেন 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, 90 ডিগ্রি থেকে কম হইলে, কম মানে সূক্ষ্ম, 90 থেকে বেশি 180 আগ পর্যন্ত স্থূল, মোটা বা বেশি। তারপর 80 হয়ে গেলে হচ্ছে সরল কোণ। 80 থেকে বেশি, দেখেন এমনি ঘুরতে ঘুরতে যখন এই মাথায় আসবেন 360 ডিগ্রি হবে। 360 ডিগ্রির আগ পর্যন্ত মানে 2 সমকোণ থেকে 1 সমকোণ 90 ডিগ্রি, 2 সমকোণ 180 ডিগ্রি, 2 সমকোণ থেকে বেশি 4 সমকোণ থেকে কম বা 360 ডিগ্রি থেকে কম কোণকে প্রবৃদ্ধ বলে। না প্রবৃদ্ধ, মনে করেন যে বৃদ্ধ হইতে হইতে অনেক বৃদ্ধ হয়ে গেছে, মানে বড়, মানে প্রবৃদ্ধ কোণটা অনেক বড়। বোঝা গেছে? জয়নব জাহান আশা বলছে, আমি নতুন ভর্তি হয়েছি স্যার, এর কথাগুলো স্ক্রিন এ লেখা আসে, এখন কি করব? কেউ একটু হেল্প করেন, ওনারা একটু একটু মেসেজ লিখে দেন। হ্যাঁ, আমি তো ক্লাসের ভিতরে, একটু মেসেজ লিখে ওনাকে একটু বুঝিয়ে দেন যে কিভাবে এগুলো সলভ করতে হয়। ওকে, এখন এই চারটা কোন, এইগুলো কোনগুলো ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলেন, কোনগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা, খুব মনোযোগ, কোনগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, কোনগুলো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু মনোযোগ দেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন আমরা এই যে স্থূলকোণ অলরেডি পড়িয়ে ফেলছি। দেখেন এই যে ত্রিভুজের ভিতরে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। দেখেন এটা হচ্ছে 100, স্থূলকোণ মানে কি 90 থেকে বেশি, 180 থেকে কম। তার মানে এটা দেখেন এতটুকু হইলে 90 হইতো, এতটুকু হইলে 90 হইতো, তার মানে 90 থেকে একটু বেশি না, আর 80 হইতো এতটুকু, মানে 80-র চেয়ে কম আছে। বোঝা গেছে? স্থূলকোণ। আচ্ছা, তারপরে আসেন সরলকোণ। সরলকোণ হচ্ছে এই যে একটা রেখা, এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, অলরেডি বুঝাই ফেলছি। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। ওকে, প্রবৃদ্ধ কোণ অলরেডি বোঝানো হয়ে গেছে, 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে, প্রবৃদ্ধ কোণ বলে। খেয়াল করেন এখান থেকে ঘুরতেছেন এতটুকু যখন ঘুরবেন তখন কত ডিগ্রি? তখন হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এতটুকু ঘুরলে, খুব মনোযোগ দেন। আচ্ছা, সাকিবুল বলছে স্যার একান্তর কোণ অনুরূপ কোণের বিষয়টা এখন বুঝিয়ে দিতে অনেক পেছনে ফেলে গেছি, এখন আবার ব্যাকে গেলে ক্লাসের একটা রিদম হারিয়ে যাবে। আপনি লাইভ শেষে দেখে নেবেন, আর হচ্ছে পরবর্তীতে প্রয়োজনে আবার লাইভ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যে কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্ন করবেন, সাথে সাথে লেট করবেন না। ওকে, আচ্ছা, খুব মনোযোগ দেন। ওকে, তাহলে প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এই যে 100, এটা হচ্ছে 180, 180 থেকে 360 হবে না, 180 থেকে 360 হবে না এই আগ পর্যন্ত। ঠিক আছে, মানে 2 সমকোণ থেকে বড়, 180 থেকে বড়, 360 থেকে কম, ওইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ওকে, আচ্ছা, তারপরে আসেন, আচ্ছা বিপ্রতীপ কোণ, হ্যাঁ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেটা খেয়াল করেন এটা ডেফিনেশনটা হচ্ছে কি, দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, দুটি রেখা যদি পরস্পরকে ছেদ করে, দেখেন এখানে একটা রেখা, রেখা 1, আর এটা হচ্ছে মনে করেন যে এই 2, দুইটা পরস্পরকে ছেদ করছে। ছেদ করলে কয়টা কোণ তৈরি হয়? আমরা একটু আগে একটা এমসিকিউ দেখছি যে এরকম ছেদ করলে 4টা কোণ তৈরি হয়। তো 4টা কোণ যখন তৈরি হয়, খুব মনোযোগ দেন, 4টা কোণ তৈরি হইলে এইটার, খেয়াল করেন এইটার বিপ্রতীপ হচ্ছে এইটা। ঠিক আছে, এটাকে ধরলাম হচ্ছে আমরা কোণ এ, এটাকে ধরলাম কোণ বি, আর এইটার বিপ্রতীপ হচ্ছে, এটাকে সি ধরি, এইটা, এইটা ওকে ডি ধরি। তাইলে খেয়াল করেন এখানে এই দুইটা কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ পরস্পর সমান, তার মানে এ আর বি সমান, তারপরে হচ্ছে মনে করেন যে সি আর ডি সমান। ওকে, ডি সমান, কথা বুঝছেন কিনা? এখন তার মানে যদি এই কোণটা মনে করেন যে এই কোণটা যদি মনে করেন যে এটা যদি হয় 60 ডিগ্রি, তার মানে এইটাও 60 ডিগ্রি। ওকে, এইটাও 60 ডিগ্রি। ওকে,
মানে এটা আবার এটা যদি মনে করেন ফর এক্সাম্পল এটা 50 ডিগ্রি হয়, তাহলে এটাও 50 ডিগ্রি। কথা বোঝা গেছে কিনা? বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। ফিরোজ ভাই বলছে প্রবৃদ্ধ মানে বুড়া, বুড়া মানে প্রোম্যাক্স কোণ, প্রোম্যাক্স কোণ। প্রোম্যাক্স কোণ, হ্যাঁ চলে আসলে ভিডিও সেটিংটা ওনাকে একটু বুঝাই দেন। ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে আসেন, যেখানে একটা প্রশ্ন আসছে যে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত। হ্যাঁ এটা দেখেন 14 সালে একটা প্রশ্ন আসছে, এটা উত্তর দেন আপনারা, দ্রুত উত্তর দিবেন যে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণটা কত ডিগ্রি হবে, দ্রুত উত্তর দিবেন। এটার উত্তর দেন, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। 37 ডিগ্রি একজন দিয়েছেন, সমান, গুড, দুইজন দিয়েছে। এ 37 ডিগ্রি, এটা একটু আগে আমরা দেখলাম না যে যদি এরকম হয়, মনে করেন যে এটা 37, এটাও 37, ওকে 37 একই জিনিস, মানে 37 ডিগ্রি হবে, ওকে সমান হবে। আচ্ছা এই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে চাকরির পরীক্ষা যে কি পরিমাণ প্রশ্ন আসছে আপনি জাস্ট বই খুললে অবাক হয়ে যাবেন। মনোযোগ দেন, হ্যাঁ, যে পূরক কোণ এর ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সম্পূরক কোণ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। খুব মনোযোগ দেন, দুটি কোণের সমষ্টি যদি, আমরা সন্নিহিত কোণ পড়ছি না, সন্নিহিত কোণ যে দুটি পাশাপাশি কোণ, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মনে করেন যে এই যে এটা 90 ডিগ্রি কোণ না, এ বি সি, ওকে মনে করেন যে এই একটা কোণ আঁকলাম আমি ডি, এখানে এইটা মনে করেন যে আমার 20 ডিগ্রি, 20 ডিগ্রি, ঠিক আছে। যদি বলা হয় যে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তার মানে টোটাল দুইটা দুইটা মিলে পূরক কোণ, তাহলে একটা 20 ডিগ্রি আরেকটা কত, 70 ডিগ্রি। আপনি 90 থেকে মাইনাস করবেন, কথা বলছেন। পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি, যখন দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি, সমষ্টি 90 ডিগ্রি, ওকে। আর সম্পূরক হচ্ছে দুটি কোণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি, সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি যখন বললাম যে একটি কোণ 20 ডিগ্রি, মানে 20 ডিগ্রি কোণের পূরক কোণটা কত, তাহলে পূরক কোণটা হবে কি 90 থেকে বাকিটা, এই যে এইটার এই অংশটা হচ্ছে মানে এর পূরক কোণ, ওকে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি 20 চলে যায় তাহলে এটা 70। আবার যদি ঘুরে বলি 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে কত হবে, 20 ডিগ্রি। কথা ক্লিয়ার কিনা? এখন এইটা অনেকের প্যাচ লাগবে যখন আপনি 6 মাস 1 বছর পরে পরীক্ষা হলে যাবেন, যে পূরক কোণ 90 ডিগ্রি না সম্পূরক কোণ 90 ডিগ্রি। মনে রাখার টেকনিক হচ্ছে পূরক শব্দটা ছোট, ছোট শব্দ, ছোট শব্দ, ছোট মান 90 ডিগ্রি। এটা তুলনামূলক বড় শব্দ, বড় মান 180 ডিগ্রি। এই কৌশলে মনে রাখবেন, এই কৌশলে মনে রাখবেন যে পূরক শব্দটা ছোট, তাহলে ছোট 90 ডিগ্রি, সম্পূরক শব্দটা বড় মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন এই টাইপ থেকে প্রশ্ন যেটা আসে, মনে করেন যে আমি বললাম এটা 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 সবাই উত্তর দিবেন, এটা সবাই উত্তর দিবেন, যে আমি বললাম যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ কত, এটা উত্তর দিবেন। আর হচ্ছে এই 30 ডিগ্রি কোণের, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, দুইটা উত্তর দেন। পূরক কোণ এই 30 ডিগ্রির মানে পূরক কোণ কত, আর 30 ডিগ্রির সম্পূরক কোণ কত, দুইটা উত্তর দেন দেখি, দ্রুত সবাই, তাহলে বুঝবো আপনারা বুঝছেন। সোহেল খালাসি বলছে এগুলো সব পঞ্চম শ্রেণীর বইয়ে আছে। পঞ্চম শ্রেণী কেন, আমি তো আরো আগে পড়ছি। হ্যাঁ মনে হয় এগুলো 3-4 মনে আছে, ঠিক আছে। আচ্ছা এটার উত্তর দিচ্ছেন হচ্ছে 90 থেকে 30 মাইনাস করলে যা আসে, তার মানে 60 ডিগ্রি। আর এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে, মিম দিয়েছেন হচ্ছে 150 ডিগ্রি, হ্যাঁ তার মানে 180 মাইনাস 30 কত আসে, 150 ডিগ্রি, 150 ডিগ্রি, এটা হবে 150 ডিগ্রি, ওকে। মানে যেইটা দেওয়া থাকবে ওইটা পূরকের ক্ষেত্রে
90 থেকে মাইনাস করবেন, সম্পর্কের ক্ষেত্রে 80 থেকে মাইনাস করবেন, রাইট? উত্তর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন, বহিস্থ ও অন্তস্থ কোণ কি? বহিস্থ, বহিস্থ মানে হচ্ছে কি? বহিস্থ মানে হচ্ছে বাহিরের, অন্তস্থ মানে হচ্ছে ভেতরের, অন্তস্থ মানে হচ্ছে ভেতরের। কথা ক্লিয়ার কিনা? বহিস্থ আর অন্তস্থ ইংরেজি হচ্ছে এক্সটেরিয়র আর ইন্টেরিয়র, ঠিক আছে? এই হচ্ছে এক্সটেরিয়র, এই হচ্ছে ইন্টেরিয়র। ওকে, খেয়াল করেন, খুব মনোযোগ দিতে হবে এখানে। এই যে অনুসিদ্ধান্ত রয়েছে, আপনারা যদি নবম শ্রেণীর বই খুলেন এগুলো পাবেন, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। খুব মনোযোগ, যে ত্রিভুজের ক্ষেত্রে আপনি, আমি আর অন্তস্তর বহিস্তর একটু চিত্র রেখে দেখাই দিচ্ছি। মনে হয় এটা একটা ত্রিভুজ, তো এইগুলো তো ত্রিভুজের ভিতরের কোণ, তাহলে এগুলো হচ্ছে কি অন্তস্থ কোণ। এখন আপনি যদি এই রেখাটাকে যদি একটু এদিকে বর্ধিত করেন, বাড়ান, হ্যাঁ, মনে করেন যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলেন, এই যে এই জায়গায় একটা কোণ তৈরি হয়েছে না, এই জায়গায় এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের সি বিন্দুতে একটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। আচ্ছা, এই কোণটার পরিমাণ কত? এই কোণটার পরিমাণ কত জানেন? এই কোণটার পরিমাণ কত? এই কোণটা হচ্ছে মূলত, খেয়াল করেন, খুব মনোযোগ দেন, হ্যাঁ, এটা লজিকটা খেয়াল করেন, এই কোণটা হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান। বিপরীত দুইটা কোণের, বিপরীত অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। দেখেন এখানে একটা অনুসিদ্ধান্ত আছে, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের, কোণ দ্বয় মানে দুটি, সমষ্টির সমান, সমষ্টির সমান। খুব মনোযোগ, ঠিক আছে? আপনাকে মনে করেন যে একটা দিল, এই একটা এরকম একটা দিল, এরকম চিত্র দেয় অনেক সময়, হ্যাঁ, মনে করেন এটা সাইড দিল, এটা 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 সাইড দিল, হ্যাঁ, এটা সাইড দিল, বললো যে এই কোণটি কত, বললো যে এই কোণটি কত, হ্যাঁ, এই কোণটি কত, তখন এটা কি হবে? এটা সাইড সাইড 120, তার মানে এই কোণটা 120, এই কোণটা 120। কথা ক্লিয়ার কিনা? এরকম চিত্র কিন্তু জটিল জটিল প্রশ্ন দিতে পারে, হ্যাঁ, ব্যাংক, বিসিএস, জিআরই অনেক পরীক্ষা কিন্তু জ্যামিতির এই কোণ নির্ণয় মানে চিত্র জটিল করে দেয়, আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে? প্রথম অনুসিদ্ধান্তটা বুঝতে পেরেছেন কিনা দেখেন, আর এটা ফিল করার বিষয়টা দেখেন। এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলেন? এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180, 180, 80। আচ্ছা দেখেন, এই 80 থেকে যদি এই কোণটা মাইনাস করেন, হ্যাঁ, তাইলে এই 80 থেকে এই কোণটা মাইনাস করলে এই কোণটা, আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 80 থেকে যদি এই কোণটা মাইনাস করেন তাহলে বাকি দুই কোণটা আসে, তার মানে এই দুই কোণ সমান এইটাই। কথা ক্লিয়ার কিনা? অন্তস্থ দুটি কোণের, দেখেন এই দুটি হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, তাহলে এটা সাইড, এটা সাইড, তার মানে এটা হবে এর ডাবল, দুটি কোণের সমষ্টির সমান, দুটি কোণের সমষ্টি সাইড সাইড যোগ করলে কত হয়? 120, মানে এই কোণটা হচ্ছে 120। ওকে, 150 লিখছে কে? কোথার আনসার দিতেছে আমি বুঝি না, পেছনের অঙ্কের আনসার দিতেছে মনে হয় অনেকে। ওকে, আচ্ছা, তারপরে অনুসিদ্ধান্তটা কি বলছে দেখেন, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটির অপেক্ষা ভিন্ন। খুব মনোযোগ দেখেন, যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা, এই কোণটা অন্তস্থ যে কোনো কোণ থেকে বড়, অন্তস্থ যে কোনো কোণ থেকে বড়, এটাই বলছে। বিপরীত, দেখেন এই 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 যে অন্তস্থ, এই যে অন্তস্থ, দেখেন বিপরীত অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি থেকে বৃহত্তম। এই যে এই দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত, এদের থেকে কি হবে? অবশ্যই বড় হবে। কথা ক্লিয়ার কিনা? এখনো পরিপূরক আর সম্পূরকের উত্তর দিচ্ছে অনেকে, 60-এর সম্পূরক 150, 60 আর 150 এখন ওখানেই আছে, আপনারা কি রে? আচ্ছা, তারপরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর সম্পূরক, এটা 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 কি বলছে একটু মনোযোগ দেন, হ্যাঁ, এটা হচ্ছে একটা সমকোণ আঁকতেছি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, বলছে কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ, বলছে পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক, পূরক কোণে কি দুইটা সমষ্টি 90 ডিগ্রি, আমরা জানি পূরক কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি, তার মানে এটা যদি 90 হয় তাহলে এই দুটো তো 90, কারণ হচ্ছে কি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি? ত্রিভুজের তিন কোণ
হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণ হচ্ছে 180 ডিগ্রি। ওকে, বহিস্থ কোণটি, আচ্ছা আরণ্যক আশরাফ বলছে বহিস্থ কোণকে স্থূলকোণ বলতে পারি, এখানে যদি 120 ডিগ্রি অবশ্যই স্থূলকোণ, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বহিস্থ কোণ স্থূলকোণ হবে না। কারণ কি দেখেন, আমি একটা চিত্র আঁকতেছি, এটা একটা ত্রিভুজ তাই না, এটা একটা ত্রিভুজ। খেয়াল করেন এই কোণটা, এই ত্রিভুজ এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে স্থূলকোণ। এখানে যদি এই বিন্দুটাকে যদি আপনি বর্ধিত করেন, এই পাশে যে বহিস্থ কোণটা তৈরি হবে এটা কিন্তু স্থূলকোণ না, এটা কিন্তু আবার সূক্ষ্মকোণ, এটা কিন্তু সূক্ষ্মকোণ। এবং দেখেন এই কোণটা, এই বলছে কি এই যে বিপরীত অন্তস্থ কোণ দুটি থেকে প্রত্যেকটি থেকে বড় হবে, কিন্তু এটা থেকে কিন্তু ছোট, এটা থেকে কিন্তু ছোট। কথা কিন্তু বুঝতে হইব ভাই, বোঝা অনেক ফের আছে। এই যে এটা কি বলছে যে এই যে অনুসিদ্ধান্ত 3 কি বলছে দেখেন, যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, দেখেন এই বিপরীত দুটা থেকে বড়, কিন্তু এটা থেকেও কিন্তু বড় না, কারণ এটা থেকে ছোট সে। ওকে, আচ্ছা তারপরে গেল, তার মানে এই যে এটা বুঝাইলাম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ, তার মানে এই দুইটার সমষ্টি 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি হলে পূরক কোণ। এরপরে আসেন যে কোনো ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে, দেখেন একটা প্রশ্নটা আসছে, এটা সহকারী থানা শিক্ষা অফিসার, এটিও পরীক্ষা 2015 সালে আসছে। হ্যাঁ, এর উত্তরটা কি হবে বলেন তো? অলরেডি এটা করিয়ে ফেলছি, অলরেডি কিন্তু এটা করিয়ে ফেলছি। কিশোর কুমার পাল বলছে যে স্যার আপনি গরম ব্লেজার পরছেন, আপনার কি গরম লাগে না? আপনি কি এসি রুমে আছেন? ভাই আপনার মনে হয় না চেহারা দেখা, যদি এসি রুমে না থাকতাম ঘাইমা যাইতাম না, যে গরম আপনি বুঝেন। হ্যাঁ, এসি রুম লাগে, ক্লাস এসি রুম ছাড়া ক্লাস নেওয়া যায় না, কারণ ফ্যান দিলে শাসা শব্দ আপনারা কিছুই শুনবেন না। এসি রুমে আছি, বুঝতে পারছেন? এসিতে আবার শুধু শার্ট পরে ক্লাস নিলে আমার আবার হচ্ছে ঠান্ডা লেগে যাবে, এই জন্য ব্লেজার পরা। এক হচ্ছে স্মার্টনেস, দুই হচ্ছে ঠান্ডা থেকে বাঁচা, দুইটা কারণে। ওকে, সি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের, দেখেন এই বিষয়গুলো যদি আপনি বেসিকগুলো না জানতেন, এইসব প্রশ্ন আপনি আনসার করতে পারতেন না, ঠিক কিনা বলেন তো? দেখতে যদিও কি মনে হয় যে সহজ, কোনো অঙ্ক তো নাই, সাধারণ জ্ঞানের মতো, কিন্তু আপনি বেসিক না জানলে কিন্তু এগুলো আনসার করতে পারবেন না। ওকে, আচ্ছা তারপরে 15 নম্বর দেখেন কি বলছে, ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় কেমন হয়? খেয়াল করেন, ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয় কেমন হয়, এটা 20 সালে আসছে। এখানে স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ কি হবে দ্রুত বলেন দেখি, আমি তারপরে এটা ব্যাখ্যা করছি। দ্রুত বলবেন, তারপরে ব্যাখ্যা করছি। নাম্বার দিবেন, 15 নাম্বার দিয়ে উত্তর দিবেন, তাহলে আমি বুঝবো আপনি 15 নাম্বার উত্তর দিচ্ছেন। নাম্বার দিবেন 15 নাম্বার, তারপরে দিবেন কি? ওকে, 15 নাম্বার এ, বি, সি অর ডি, এভাবে দিবেন। ওকে, আপনি যেটা দিতে চান নাম্বার দিয়ে তারপর ইয়ে করবেন। হ্যাঁ, 15 নাম্বারটা 15 বি, 15 বি সূক্ষ্মকোণ। খেয়াল করেন এই যে এইটার দিকে তাকান, এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ, তার মানে এর বৃহত্তর বলছে, বৃহত্তর বাহুর সংলগ্ন, বৃহত্তর বাহু কোনটা? এটা, এর সংলগ্ন মানে কি পাশের এই কোণগুলো, এই কোণগুলো কি বলেন তো? এগুলো কি 90 ডিগ্রির চেয়ে কম না? তাই সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে কম কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। কথা ক্লিয়ার কিনা? অথবা এটা চিন্তা করেন, এখানে এই বাহুটা, এই বাহুটা সবচেয়ে বড়, বৃহত্তর হয়, তাহলে এর পাশেরটা দেখেন, এই যে এই সংলগ্ন দেখেন, এগুলা কি? সূক্ষ্মকোণ। ওকে, স্থূলকোণ দিয়েছে কে? স্থূলকোণ কেন হবে? সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ দিয়েছে একজনে। ভাই আশরাফ ভাই মনোযোগ দিবেন। হ্যাঁ, 15 বি হবে। ওকে, সূক্ষ্মকোণ হবে। ওকে, আচ্ছা 16 নম্বর, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? ভেরি সিম্পল, অলরেডি আমরা পরে আসছে এগুলো। দেখেন এটা 30তম বিসিএসে আসা একটি প্রশ্ন, যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি কি দুই সমকোণ হয়, দুই সমকোণ, দুই সমকোণ মানে কি 90 × 90 নাকি 180,
180 ডিগ্রি, তাহলে কি হবে এটা? 16 নাম্বার কি হবে? 16 নাম্বার দ্রুত, 16 নাম্বার কি হবে? 16 নাম্বার হচ্ছে, দেখেন খুব মনোযোগ, এই যে সম্পূরক কোণ। ওকে, আমাদের সাথে এখনো আছে প্রায় 100 কাছাকাছি স্টুডেন্ট আছে, আমরা দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা তো অনেকে ভুল করবে। 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আচ্ছা খেয়াল করেন, এই জায়গাতে অনেকে ভুল করবে, খুব মনোযোগ। আচ্ছা এই জায়গায় কি করবে অনেকে, যে 180 ডিগ্রি এক্স মানে কিভাবে করব, খেয়াল করেন, এই পুরোটাকে একটা কোণ ধরে নেন, এই পুরোটাকে একটা কোণ ধরে নেন, ঠিক আছে? এটা যদি 30 ডিগ্রি হইতো তাহলে কিভাবে বের করতেন? এটা যদি 30 ডিগ্রি হইতো তাহলে সম্পূরক কোণটা কিভাবে বের করতেন? 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, তাই না? তাহলে এখন এই 30 ডিগ্রির জায়গায় এটা দেওয়া, তাই না? এটা দেওয়া, তাহলে লিখবেন কি 180 মাইনাস এস ডিগ্রি, তাই তো? ওকে, তাহলে এখন করেন 180 ডিগ্রি মাইনাস, এই যে মাইনাস দিয়ে ভিতরে গুণ দিলে দেখেন 180 ডিগ্রি, এই মাইনাস দিয়ে যেটা গুণ দিলে প্লাস হয়ে যাবে এক্স ডিগ্রি, তাহলে এইটা মাইনাসের এটা প্লাসের কাটা চলে যায়, তার মানে হচ্ছে এক্স ডিগ্রি। উত্তর হচ্ছে এক্স ডিগ্রি, উত্তর হচ্ছে এক্স ডিগ্রি। বুঝতে পেরেছেন? অনেকে দেখে কিন্তু বিচলিত হয়ে যাবে, কিন্তু বিচলিত হওয়ার কিছু নাই, আপনার নিয়মে আপনি জাস্ট অঙ্ক করে যাবেন। 180 থেকে এই কোণটা মাইনাস করে দেন, 180 থেকে এই কোণটা কি করেন? মাইনাস করে দেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা জানাবেন। 180 থেকে এই কোণটা জাস্ট মাইনাস করে দিবেন। ওকে, ডি, উত্তর ডি। 18 কি বলছে দেখেন, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? দেখেন এই প্রশ্নগুলো একটু পেঁচাই দেয় কিন্তু। 28 ডিগ্রি কোণের বলছে, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তাহলে প্রথমে সম্পূরক কোণটা বাইর করেন। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে কি করতে হবে? 180 মাইনাস 28, তাই না? 28, তাহলে দেখেন 8 আছে 10 2 হলে হাতে হচ্ছে 1, তাহলে 3, তারপর হচ্ছে 5, তার মানে হচ্ছে 152 ডিগ্রি, 152 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করলাম, বলছে সম্পূরক কোণের অর্ধেক, তাহলে অর্ধেক বের করতে হলে কি করতে হবে দাদু ভাই? এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেন, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 76 হবে, 76। ওকে, এই এই খুঁটিনাটি এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খুব মনোযোগ দিতে হবে, খুঁটিনাটি এই বিষয়গুলো কিন্তু খুব মনোযোগ দিতে হবে। বোঝা গেছে? 76 ডিগ্রি। ওকে, এই খুঁটিনাটি বিষয়গুলো খুব মনোযোগ দিতে হবে। এখন আসেন ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজের প্রকারভেদ আজকে আমরা ক্লাসটা একটু বেশি লাগলো, আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ রাইট ট্রায়াঙ্গেল, খেয়াল করেন সমকোণী ত্রিভুজ একেবারে ভেরি সিম্পল, আমরা ত্রিভুজের উপরে বিস্তারিত আলোচনা করব। যেই ত্রিভুজের খুব মনোযোগ দেন, হ্যাঁ, কোণের উপরে ভিত্তি করে, কোণের উপরে ভিত্তি করে, এখানে একটু ইয়া দিচ্ছি, কোণের উপরে ভিত্তি করে, কোণের উপর ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার। একটা সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ খেয়াল করেন, একটি কোণ, এই যে এটা 90 ডিগ্রি, কন্ডিশন হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি, দুটি কোণ 90 ডিগ্রি হইতে পারবে না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ দুটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুটি কোণ মিলে তো 180 হয়ে গেল, তৃতীয় কোণটা কি 0 হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে টোটাল 180 ডিগ্রি, তাহলে দুটি যদি 90 হয় তাহলে দুটি মিলে 180 গেল, তৃতীয়টা 0 ডিগ্রি হইলে কিভাবে ত্রিভুজ হবে? তার মানে একটি 90 ডিগ্রি হইলে এটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কথা ক্লিয়ার কিনা? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজের বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। ওকে, দুইটা সমষ্টি 90। এরপরে আসেন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা পড়ছি কি, যে ত্রিভুজের বা যে কোণের মান 90 থেকে কম। সূক্ষ্মকোণের কন্ডিশন হচ্ছে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ হইতে হবে, প্রত্যেকটি কোণ। খেয়াল করেন আপনি, এই যে দেখেন, এই যে একটা সমকোণ না, তাহলে এইটাকে আমি সূক্ষ্মকোণ বলতে পারবো কিনা? এখানে দেখেন এটা কিন্তু সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটাও কিন্তু সূক্ষ্মকোণ, খুব মনোযোগ দিতে হবে, এটাও কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে কি এটাকে আমি সূক্ষ্মকোণ বলতে পারবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো? নো নো, কারণ কি সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে হইলে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হইতে হবে, মানে দুইটা হইছে হবে না। এইটা সূক্ষ্মকোণী, দেখেন এইটা, এইটা, এটা, তিনটাই সূক্ষ্মকোণ। কথা ক্লিয়ার কিনা বলেন?
আপনারা কিন্তু যারা শিখতেছেন ছেলে মেয়ে পরবর্তী জেনারেশনকে যেন পড়াইতে পারেন ওইভাবে শিখবেন, ঠিক আছে? এইসব জিনিস দেখেন, সমকোণের ক্ষেত্রে কন্ডিশন ছিল একটি কোণ সমকোণ হইলে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু একটি না দুইটি না তিনটি কিন্তু সূক্ষ্মকোণ হইতে হবে, কারণ দুইটি হইলে কিন্তু এটারও আমি সূক্ষ্মকোণ বলে ফেলতে পারবো, ঠিক না? মিনহাজ আলী বলছে প্রথম ক্লাস আজকে অনেক কিছু শিখলাম ইনশাল্লাহ। আজকের এক ক্লাসে জ্যামিতির অনেক ধারণা হয়ে যাবে আপনার, ঠিক আছে? তার মানে আমি কিন্তু এইটাকে সূক্ষ্মকোণ বলতে পারবো না, সূক্ষ্মকোণ হইতে হলে আমার তিনটা কোণে সূক্ষ্মকোণ হইতে হবে একটা ত্রিভুজের, ওকে? আচ্ছা, তারপরে আসেন স্থূলকোণ বলতে পারবো কি? স্থূলকোণের ক্ষেত্রে আবার মানে সমকোণের মতো যে কোনো একটা কোণ যদি স্থূলকোণ হয়, একটা কোণ দেখেন এই কোণটা স্থূলকোণ, স্থূলকোণ এই কোণটা হচ্ছে স্থূলকোণ, একটা কোণ স্থূলকোণ। আচ্ছা, একটা কোণ যদি স্থূল হয় তার মানে কি 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে বাকি দুইটা হবে কি সূক্ষ্ম, এই দুইটা কি সূক্ষ্ম, তাই না? সূক্ষ্মকোণ। তার মানে একটা কোণ যদি, এখন এটাকে আপনি কি সূক্ষ্মকোণ বলবেন না স্থূলকোণ বলবেন? সূক্ষ্মকোণ হইতে হলে তিনটা সূক্ষ্ম হইতে হবে, দুইটা হইলে হবে না। তার মানে স্থূলকোণ, স্থূলকোণের ডেফিনেশনটা কি? একটি কোণ স্থূলকোণ হইলে কিন্তু পুরো ত্রিভুজটাকে আমরা কি বলতে পারবো? একটা স্থূলকোণী ত্রিভুজ। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? তাহলে এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, ওকে? আচ্ছা, এখন আসেন বাহুর ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। বাহুর ভিত্তিতে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। খুব মনোযোগ দিতে হবে, আমরা একবারে শেষ পর্যায়ে আছি। আমরা দেখলাম কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার, এখন দেখবো বাহুর ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। খেয়াল করেন, এই যে দেখেন এটা হচ্ছে সমবাহু। সমবাহু মানে কি? কথার ভিতরে কিন্তু ভাই অর্থ আছে। সম মানে সমান, বাহু সমান। যেই ত্রিভুজের সবগুলো বাহু পরস্পর সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। মনে করেন যে এটা এ, এটা বি, এটা সি। মনে করেন এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তার মানে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কি সমান। তাহলে বাহু তিনটা সমান হলে সমকোণী ত্রিভুজ। ইংরেজি হচ্ছে ইকুইল্যাটারাল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তারপর হচ্ছে ইংরেজিটা আপনারা কিন্তু দেখে নেবেন পাশ থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, খেয়াল করেন সমদ্বিবাহু, দ্বি মানে দুই, দ্বি মানে দুই, দুই। যে ত্রিভুজের দুটি বাহু সমান, দেখেন এইটা আর এটা কিন্তু সমান, এটা কিন্তু একটু ছোট, তাই না? মনে করেন যে এইটা যদি এবিসি ত্রিভুজ হয়, এবিসি ত্রিভুজ হয়, এটা 10, এটা 10 হইলে এটা একটু কম আছে না, এটা ধরলাম হচ্ছে 7, তাই না? তার মানে এই দুটো কিন্তু পরস্পর সমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন যে বিষম বাহু। বিষম, বিষম মানে হচ্ছে সমান নয়, কোনোটাই সমান নয়। দেখেন, দেখেন এইটা যদি, এটা সব এখানে সবচেয়ে বড় এইটা, অতিভুজ সবচেয়ে বড় থাকে, হ্যাঁ? তাহলে এটা যদি মনে করেন যে ফর এক্সাম্পল এটা 13, হ্যাঁ? তাহলে এটা এটা ধরেন হচ্ছে আপনার আমি একুরেটলি ধরছি না, একটু ইয়ে হইতে পারে। এটা ধরেন মনে করেন যে 12, আর এটা ধরেন হচ্ছে 5, ওকে? আচ্ছা, কারণ হচ্ছে এখানে কিন্তু যেন তেন ধরলে আবার অনেকে মনে করেন যে একটু মানে যারা বিটলি স্টুডেন্ট তারা পেজ ধরতে পারে। এটা সমকোণী ত্রিভুজ, এটা যেন তেন ধরলে হবে না, কারণ হচ্ছে কি এই এই দুইটা, এটার এটার বর্গ এটার বর্গের সমান হইতে হবে। তাহলে এটা হচ্ছে 13কে বর্গ করলে যা হয় 12কে আর 12-র বর্গ আর 5-এর বর্গ কিন্তু সমান। তার মানে আমরা ধরলাম এটা 5, এটা 12, এটা 13, তার মানে ভিন্ন তিনটা, মানে একটা একটা সমান না, বিষম। এই জন্য এটা হচ্ছে বিষম। কথা ক্লিয়ার কিনা? সুমন চক্রবর্তী বলছে ভাই শিট, আমরা তো লেকচার পিডিএফটা দিয়ে দেই, এটার পিডিএফ দিয়ে দিব, পাশাপাশি আপনি আমাদের স্মার্ট বোর্ডে প্রতিটা মানে শব্দই কিন্তু ভাসতেছে একেবারে পরিষ্কারভাবে। আপনি কিন্তু লেকচারটা দেখলেই আপনি সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, সৌমিক দাস বলছে স্যার আপনার এত কিছু কিভাবে মনে থাকে? এক ক্লাস করে বলতেছি এত কিছু কিভাবে মনে থাকে ভাই? ছোটবেলা থেকে পড়াশোনা করছি তো একটু, হ্যাঁ পড়াশোনা করছি, প্রচুর মানে পড়াশোনা করছি, এটা কল্পনার বাইরে। মনে করেন যে আজকে হাজার হাজার মানুষ মানে কেন ফলো দিচ্ছে, কেন মানে আসতেছে, হ্যাঁ? যে ওইটা আপনাকে অর্জন করতে হবে, আপনি অর্জন করলে আপনার কাছেও মানুষ পড়বে, ওকে? স্যার ক্লাস শেষে যে ম্যাথগুলো, ক্লাস শেষে আমরা কিন্তু সেম টাইপের অঙ্কটাই কিন্তু বাড়ির কাজ দেই, মাঝে মাঝে যখন দেই, সেটা আপনারা যদি ভিডিও ক্লাসটা করেন তাহলে একই টাইপের অঙ্ক, রহিমের জাকাত করিম দেওয়া, ওগুলো প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনারা ক্লাস শেষে সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিস করবেন বই থেকে, ঠিক আছে? একটা জিনিস দেখেন, আমরা ক্লাসে বলেন লেকচার পিডিএফে বলেন, এখান থেকে কিন্তু জীবনে অঙ্ক কোনো কমন আসবে না, আমি সেই কমনের নিশ্চয়তা কখনোই দিই না। আপনি, আমি জাস্ট সমাধানের ওয়েটা আপনাকে দেখাচ্ছি, একটা অঙ্ক কিভাবে চিন্তা করতে হয়, তারপর আপনি বই থেকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বই থেকে প্র্যাকটিস করবেন। আচ্ছা,
তাহলে আমরা ত্রিভুজের বাহুর উপর তিন বাহু দেখা হইলো, যে তিন প্রকার ত্রিভুজ। তারপরে আসেন যে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ আজকে ক্লাসটা লং হবে কারণ দুইটা ক্লাস নিতে গেলে এটা আবার একটু আজকের একটু মনোযোগ দিবেন। ওকে, ত্রিভুজের সর্বসমতা বা এইটার তিনটা কন্ডিশন আছে। সর্বসমতা, সর্বসমতা মানে কি? দুইটা ত্রিভুজকে আমি কখন সমান বলতে পারবো, দুইটা ত্রিভুজকে কখন আমি সমান বলতে পারবো, খুব মনোযোগ দেন। দুই বাহু ও অন্তর্ভুক্ত একটি কোণ যদি সমান হয়, মনে করেন যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আমি আঁকলাম, মনে করেন যে এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান, আর এই অন্তর্ভুক্ত কোণটা যদি সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম, পরস্পর সর্বসম, সর্বসম। আমরা এটাকে কিন্তু এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাই না? সর্বসম, ওকে, সর্বসম। আচ্ছা, তাহলে এইটা গেলে একটা কন্ডিশন, দুই বাহু ও অন্তর্ভুক্ত একটি কোণ যদি সমান হয় তাহলে এটাকে সর্বসম বলতে পারবো। দুই বাহু ও বিপরীত দুই কোণ সমান হলে, দুই বাহু, খেয়াল করেন, দুই বাহু ও বিপরীত দুই কোণ, দুই বাহু কিরকম? মনে করেন যে এই যে একটা ত্রিভুজ আঁকলাম, আরেকটা ত্রিভুজ মনে করেন যে এরকম আঁকলাম, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, বিপরীত কোণগুলো এগুলো মনে করেন যে সমান, তাইলে এই দুইটা ত্রিভুজকেও আমি কি বলতে পারবো? পরস্পরের সর্বসম বলতে পারবো। দুই কোণ ও এক বাহু সংলগ্ন, দুই কোণ ও এই যে কোণ সংলগ্ন, দুই কোণ ও কোণ সংলগ্ন এক বাহু সমান হলে, মনে করেন যে এরকম একটা ত্রিভুজ, মনে করেন যে দেখেন দুই কোণ, এই কোণটা আরেকটা ত্রিভুজ আঁকি, মনে করেন যে এই কোণটা এই কোণের সমান, তারপর হচ্ছে এই কোণটা এই কোণের সমান, তাই না? এরপর কি বলছে? কোণ সংলগ্ন একটি বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে আমি কি বলতে পারবো? সর্বসম বলতে পারবো। এটা কিন্তু একটু জটিল, খুব বুঝতে হবে। ওকে, খুব মনোযোগ দিবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন তিন বাহু সমান হলে, এটা তো খুবই সহজ, যে তিন বাহু যদি সমান হয়, এই যে এই ত্রিভুজের তিনটা বাহু সমান, এই ত্রিভুজের তিনটা বাহু সমান। ওকে, তাইলে এই ধরনের এই দেখেন চারটা কন্ডিশন, দেখেন যে ত্রিভুজের সর্বসমতা, এই চারটা কন্ডিশন খুব মাথায় রাখতে হবে। যে দুই বাহু, দেখেন দুইটা বাহু যদি সমান হয় এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ যদি সমান হয়, তাহলে অন্তর্ভুক্ত কোণটা যদি সমান হয় তাহলে পরস্পর দুইটি ত্রিভুজকে আমি সর্বসম বা সমান বলতে পারবো। তারপরে খেয়াল করেন দুই বাহু ও বিপরীত কোণ, এই যে দুই বাহু দেখাইছি, দুই বাহু ও বিপরীত কোণ যদি সমান হয় তাহলে সর্বসম। দুই কোণ, তারপর হচ্ছে দুই কোণ, দেখেন এই যে দুই কোণ এবং একটি বাহু, একটি বাহু কোণ সংলগ্ন বাহু, ঠিক আছে, অন্য বাহু নয়, এই দুইটা কোণের সংলগ্ন বাহু। তারপর হচ্ছে তিনটা বাহু যদি সমান হয় তাহলে পরস্পর দুটি ত্রিভুজকে আমি সর্বসম বলতে পারবো। এখানে একটা জিনিস দেখেন, তিন কোণ সমান হইলে সর্বসম বলতে পারবো এমন কোনো কন্ডিশন কিন্তু নাই, যে তিন কোণ সমান, তিন কোণ সমান, এই কন্ডিশনটা কিন্তু নাই, এই কন্ডিশনটা কিন্তু নাই, ঠিক আছে। তিন বাহু কন্ডিশন আছে কিন্তু তিন কোণের কিন্তু কন্ডিশনটা নাই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখন একটা দেখছি, প্রশ্ন আছে স্যার, লাস্টটা আবার একটু বলবেন। তিন নংটা দুই কোণ ও কোণ সংলগ্ন এক বাহু, এই যেটা দেখাইলাম যে দুইটা কোণ সমান, এই কোণের সমান এই কোণ, এই কোণের সমান এই কোণ, আর কোণ সংলগ্ন বাহু হচ্ছে এইটা, এই বাহুটা সমান, যদি এরকম হয় দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম। ওকে, আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, এই যে দেখেন একটা বলছি, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদান সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। এই যে দেখেন এই প্রশ্নটা, এটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 17 সালে আসছে। একটু আগে যেটা বলছি, দেখেন এটা উত্তর করেন তো দেখি আপনারা। আইরিন আক্তার বলছে, প্লিজ স্যার ক্লাসের রুটিন আগে থেকে দিয়ে দিবেন। ক্লাসের রুটিন আরো 6 মাস আগে দিয়ে দিছি। আপনি ভর্তির সময় অবশ্যই আপনার উচিত ছিল আপু রুটিনটা জানা। আমাদের লাইভ ক্লাসের রুটিন হচ্ছে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30, আমাদের বেশিরভাগ স্টুডেন্ট জানে, কিন্তু হয়তো আপনি জানেন না, ঠিক আছে। রাত 9:30 আমাদের গ্রুপে চোখ রাখবেন, রুটিন অনুযায়ী আমরা ক্লাস নেই। সাধারণত আমাদের ক্লাস খুব বেশি একটা মানে শিডিউল চেঞ্জ হয় না, হ্যাঁ। আর কোনো কারণে যদি হয়, আমি যেহেতু মানুষ, আমার ব্যস্ততা, সুস্থতা, অসুস্থতা থাকতে পারে, আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিবেন ইনশাল্লাহ। ওকে, শুধু গণিত বইয়ের জন্য ওরাকল বিসিএস প্রিলি গাইডটা কিনতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এটা উত্তর দিচ্ছেন কি? সি দিচ্ছেন। ওকে, তিন গুণ সমান হলে তাকে আমি সর্বসম বলতে পারবো না, তিন গুণ সমান হলে সর্বসম বলা যাবে না। ওকে,
3 কোণ সমান হলে সর্বসম বলা যাবে না। 20 নাম্বার, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? ত্রিভুজের, খেয়াল করেন, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হলো। মনে করেন যে এইটা একটা কন্ডিশন, যে একটা বাহু 6, একটা 7, একটা 11, আরেকটা হচ্ছে 3, 8, 8, আরেকটা হচ্ছে 20, 8, তারপর হচ্ছে 13, আরেকটা হচ্ছে 14, 12, 28। খেয়াল করেন, আমরা প্রশ্নে পড়ে যাচ্ছি, আগে খেয়াল করেন একটা বেসিক একটা কথা হচ্ছে কি, একটি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। যে কোনো 2টা বাহু যদি আপনি যোগ করেন, তৃতীয় বাহু থেকে বৃহত্তম হইতে হবে। কথা ক্লিয়ার করেন, তৃতীয় বাহু থেকে। একটা জিনিস দেখেন, আমি যদি এই দুইটা যোগ করেন, এই দুটো যদি আপনি যোগ করেন, দেখেন তাহলে কত হয়? এই দুটো যদি যোগ করেন তাহলে দেখেন 6 আর 7 কত হয়? বা 6 7 6 মানে 12, 13, আর এটা 11। তার মানে এটা কি, এই দুইটা আর এটা দিয়ে কিন্তু ত্রিভুজ সম্ভব নাকি? যে কোনো 2টা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, মানে 2জন মিলে একজন থেকে বড় হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এরকম তো আমরা একটা চিন্তা করতে পারি, তাই না? যে 2টা বাহু থেকে, তার মানে এটা সম্ভব। বলছে কি অঙ্কন করা সম্ভব নয়। খেয়াল করেন এইটা, দেখেন এই যে এইটার ক্ষেত্রে দেখেন তো, যে আমি যদি এইটা চিন্তা করি, এগুলা কিন্তু অনেক মানে হিসাব নিকাশ করে চিন্তা করতে হয়, বুঝছেন? আমি যদি এটা চিন্তা করি, এই যে দেখেন তো, এই দুটো যদি আমি যোগ করি, 3 আর 8 যদি যোগ করেন, 3 আর 8 যোগ করলে কত হয়? 11। তৃতীয় বাহুটা 8, তার মানে তৃতীয় থেকে বড় হচ্ছে কিনা? তৃতীয় থেকে বড় হচ্ছে, তার মানে এটাও সম্ভব, কিন্তু এটাও সম্ভব, তাই না? আচ্ছা, তারপরে দেখেন আমি যদি এই এই দুটা যোগ করি, এই দুটা যদি যোগ করি, খেয়াল করেন এখানে অনেক হিসাব নিকাশ আছে। হ্যাঁ, 20 উত্তর দিচ্ছে ডি, সি, এইগুলো কিন্তু যোগ করে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু দেখতে হয়। হ্যাঁ, ইমদাদুল হক সি, ডি, স্ট্রেস লাগছে নি? স্ট্রেস লাগছে নি? আচ্ছা, এখন দেখেন আমি যদি এই দুটা যোগ করি কত হয়? এই দুটা যোগ করলে 28 হয়, তাই না? আচ্ছা, আপনি যদি এই দুটা যোগ করেন কত হয় দেখেন তো? এই দুটা যোগ করলে 21 হয়, 21 হয়, তাই না? এটা কিন্তু তৃতীয় বাহু থেকে বেশি হচ্ছে। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 21। তাহলে তৃতীয় থেকে বেশি হচ্ছে। আবার এই দুটো যদি আমি যোগ করি, 28 হচ্ছে, এটা থেকে বেশি হচ্ছে। তারপরে আর কোনো যোগ করা বাকি আছে? এইটা তো হয়। এই দুটো যদি যোগ করেন, 12 24, 26, এইটা হয় না, এইটা হয় না, এইটা হয় না, তাই না? ডি হয় না, ডি হয় না। দেখেন আমি যদি এই দুটা বাহু যোগ করি, তাহলে 12 24 আর 2 26, এটা কিন্তু 28, আরেকটা কিন্তু 28 হয়ে রয়েছে, এটা কিন্তু তৃতীয় বাহু থেকে বৃহত্তর হচ্ছে না। কথা ঠিক কিনা? ডি হবে, ডি। যদি এইভাবে যোগ করে বের করবেন, ঠিক আছে? অনেক সময় এইটা যেটা হইতে পারে, হ্যাঁ, যে মাথায় যদি খুব চাপ থাকে, দেখা গেছে যোগ করতে গেলে আপনার একটা হজবরলও লাগতে পারে, ঠিক আছে? হজবরল লাগতে পারে। তো এগুলা মানে এভাবে কিন্তু আপনার যোগ করতে হয়, বিভিন্ন চিন্তাকোণ থেকে যোগ করতে হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। চলুন এরপরে চলুন, এই যে সেম টাইপের প্রশ্ন এখানে আরেকটা আছে, এটাও দেখবেন। হ্যাঁ, তারপরে সেম প্রশ্ন আর কি আছে, এই যে আমরা সর্বশেষ স্লাইড এটা, ওকে? সর্বশেষ স্লাইড এইটা, খুব মনোযোগ দিবেন, ওকে? এটাতে জাস্ট আমি বেশি সময় নিব না, 5 থেকে 6 মিনিট সময় নিব, এখানে 5 থেকে 6 মিনিট সময় নিব, ওকে? এটা লাস্ট আমার, এটা একটু মনোযোগ দিবেন। 2টা ক্লাসের মানে পড়া চাপ দিয়ে আজকে শেষ করে দিলাম, ঠিক আছে? আমি এত লং ক্লাস সাধারণত নেই না, একটু মনোযোগ দিবেন। আচ্ছা, আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল। দেখেন এইটার বিপরীত হচ্ছে এইটা, এটার বিপরীত হচ্ছে এইটা। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, সমকোণ বোঝায় কিভাবে? এইভাবে, প্রত্যেকটা সমকোণ, বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। গেল 1 নাম্বার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ডেফিনিশনটা কি? প্রত্যেকটা বাহু সমান। এই যে এটাতে একটা দাগ দিয়ে, এটা 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 মানে কি প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। তাহলে এটা হচ্ছে, দেখেন, প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ, এটা হচ্ছে কি? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র কিন্তু কোণগুলো সমকোণ, কিন্তু বাহুগুলো সবগুলো সমান না,
কিন্তু এটার ক্ষেত্রে কি বাহু সবগুলো সমান, তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। আচ্ছা, এখন দেখেন বর্গক্ষেত্রকে একটু চাপ দেন, চাপ দিলে, হ্যাঁ আমার কাছে আমি একটা ইয়া রাখতাম আগে, হ্যাঁ অন্যদিন দেখানোর চেষ্টা করবো। এটাকে যদি এভাবে চাপ দেন, চাপ দিলে কি হচ্ছে দেখেন তো, এই কোণটা কি ছিল 90 ডিগ্রি ছিল না, এই কোণটা চাপ দিলে এটা বড় হয়ে গেছে, এই কোণটা একটু বড় হয়ে গেছে, তাই না? কোণগুলো নষ্ট হয়ে গেছে। দেখেন বাহুগুলো ঠিক আছে, জাস্ট বর্গকে চাপ দিলেই রম্বস, বর্গকে জাস্ট চাপ দিলেই কিন্তু রম্বস হয়ে যায়। দেখেন এই বাহুগুলো কিন্তু সবগুলো সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, কোণগুলো সমকোণ নয়, খেয়াল করেন। এটা 90 ডিগ্রি ছিল, তার মানে এটা এটা বেড়ে গেছে, এই কোণটা যতটুকু বাড়ছে ঠিক এই কোণটা ততটুকু কমছে। খেয়াল করেন এই কোণটা যতটুকু বাড়ছে, মনে করেন যে এই কোণটা এখানে ছিল 90, এখানে এই কোণটা হয়ে গেছে 100 ডিগ্রি, মনে করেন যে, তাহলে এখন বলেন তো তাহলে এই কোণটা কত? এইটা 10 ডিগ্রি বাড়ছে না, 90 ছিল 100 হয়েছে, তার মানে এটা 10 ডিগ্রি কমে গেছে, এটা 80 হয়ে যাবে এখন। কারণ কি কোণ টোটাল হচ্ছে চতুর্ভুজের কোণ হচ্ছে টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে? চতুর্ভুজের টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তো এর মধ্যে এটা 90, এটা 90, এটা 90, সবই 90 ছিল হচ্ছে এখানে, তাহলে এটা যদি 90 থেকে 10 বাড়ছে, তাহলে এটা কোথা থেকে আসবে? এই যে এখান থেকে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে রম্বস। এখন আসেন সামন্তরিক। সামন্তরিক কি? সামন্তরিকের ডেফিনেশন কিন্তু অনেক জায়গায় ভুল আছে, খুব মনোযোগ দিতে হবে। সামন্তরিক কি? সামন্তরিকের একমাত্র ডেফিনেশন হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল হইলে। সমান্তরাল কাকে বলে আমরা কিন্তু আগে দেখছি, ডেফিনেশন কিন্তু পড়ছি। সমান্তরাল বাহু, দেখেন তো এইটা সমান্তরাল এটা কিনা, এইটা সমান্তরাল এটা কিনা, রাইট? সমান্তরাল, যদি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় তাহলে এটা সামন্তরিক। তার মানে এটা সামন্তরিক, এটা সামন্তরিক বলতে পারবো কিনা, এটা সামন্তরিক বলতে পারবো কিনা, এটাকে সামন্তরিক বলতে পারবো কিনা বলেন তো? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, আমি নাম্বার দিচ্ছি 1 2 3, 1 2 3কে আমি সামন্তরিক বলতে পারবো কিনা, 1 2 3কে আমি সামন্তরিক বলতে পারবো কিনা? যারা রয়েছেন লাইভে দ্রুত উত্তর দিবেন যে 1 2 3কে আমি সামন্তরিক বলতে পারবো কিনা, দ্রুত উত্তর দিবেন। ওকে, জেরিন বলছে হা, নাজমুল বলছে না, তারপরে হচ্ছে জেরিন জুই বলছে পারবো, পারবো, হ্যাঁ জেরিন জুসি, হ্যাঁ ঠিক আছে, জেরিনের উত্তর ঠিক আছে, হা পারবো। সবুজ ভাই পারবো, তারপরে না, আমরা সবগুলোই কি সামন্তরিক বলতে পারবো, এই সবগুলোই সামন্তরিক। সামন্তরিকের ডেফিনেশনটা হচ্ছে কি, বাংলাদেশের অনেক বই এটা ভুল আছে, ঠিক আছে? জাস্ট আপনারা যদি গুগল করেন, ইউটিউব করেন, দেখবেন সামন্তরিকের মেন ডেফিনেশন হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমি দেখালাম, তাহলে এইখানে দেখেন এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, এটা সমান্তরাল এটা, প্রত্যেকটা কিন্তু সমান্তরাল। তাহলে এই তিনটাকে আমি সামন্তরিক বলতে পারবো, বুঝতে পেরেছেন? সামন্তরিক বলতে পারবো। ওকে, আচ্ছা, এখানে গেল সামন্তরিক। এখন আসেন বর্গকে, বর্গকে বর্গক্ষেত্রকে ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারবো কিনা, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বলতে পারবো কিনা, বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যাবে কিনা, সবাই বলেন বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারবো কিনা আমি? বর্গ আয়তক্ষেত্র পারবো কিনা? পারবো। সবুজ আলী, রবিন, রাজু, হ্যাঁ দেখেন বড় আয়তক্ষেত্রের ডেফিনিশন কি ছিল? বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে এটার বিপরীত এটা তো সমান, এটার বিপরীত এটা তো সমান এবং কোণগুলো সমকোণ, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র আমি চিন্তা করতে পারবো। যে কোনো জায়গায় যদি এরকম প্রশ্ন আসে যে বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র করার চিন্তা থাকবে, মানে সুযোগ থাকবে, তাকে আপনি এভাবে চিন্তা করতে পারবেন। যেমন এই ধরনের আমাদের প্রশ্ন আসে, হ্যাঁ, যে এই একটি আয়তক্ষেত্রের 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 দৈর্ঘ্য 10% ও প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল কতটুকু পরিবর্তিত হবে? এই ক্ষেত্রে আপনার আয়তক্ষেত্র ধরা দরকার, আপনি বর্গক্ষেত্র ধরেও কিন্তু অঙ্ক করতে পারবেন, অঙ্ক মিলবে, কারণ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সেম জিনিস, ঠিক আছে? দেখেন আমি এই যে আয়তক্ষেত্র চাইছে না, তাহলে আয়তক্ষেত্রকে আমি কিন্তু এটা বর্গক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র ধরতে পারতেছি,
কিন্তু আয়তক্ষেত্রকে কিন্তু বর্গ বলতে পারবো না, এটা আবার মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্যাস লাগাবেন না যে আয়তক্ষেত্রকে আমি বর্গ বলতে পারবো না, কিন্তু বর্গকে আমি আয়ত বলতে পারবো। ওকে, বর্গকে বলা যাবে, বর্গকে বলা যাবে। আয়তের ডেফিনেশন এটার মধ্যে পড়ে। আয়তের ডেফিনেশন কি? বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, কোনগুলো সমকোণ, এখানে এটা আছে, এই ডেফিনেশনটার ভিতরে আছে। ওকে, বলতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা হচ্ছে ট্রাফিজিয়াম, ঠিক আছে? ট্রাফিজিয়াম বানান ভুল আছে। ওকে, ট্রাফিজিয়াম বানান ভুল আছে। দেখেন ট্রাফিজিয়াম, এই জায়গায় এই বাহু দুইটা হচ্ছে সমান্তরাল, এই বাহু দুইটা সমান্তরাল। দেখেন চারটা বাহু আছে, দুটি বাহু সমান্তরাল। যদি চারটি বাহুর মধ্যে দুটি বাহু সমান্তরাল হয়, সমান্তরাল কিন্তু দেখেন আবার সমান নয়, সমান্তরাল কিন্তু সমান নয়, এরকম হইলে এটাকে ট্রাফিজিয়াম। কথা ঠিক আছে? আমরা এগুলোর বিস্তারিত কিন্তু আরো শিখবো। হ্যাঁ, আজকে জাস্ট হচ্ছে আমাদের একটা প্রাথমিক আলোচনা গেছে। আমরা এই যে আয়ত বর্গ প্রত্যেকটার বিস্তারিত অঙ্ক আমরা করব। অঙ্ক করতে গেলে অনেক আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি লং ক্লাস নিলাম। আমার টোটাল বেচে আমি 1 ঘন্টা 10 মিনিটের বেশি বা 15 মিনিটের বেশি ক্লাস সাধারণত নেই না। আজকে মনে হয় যে ক্লাস হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো, ঠিক আছে? হুম। তো প্রিয় শিক্ষার্থীরা, আছে ক্লাসটি আপনারা আশা করি একটু এনজয় করতে পেরেছেন। খুঁটিনাটি বিষয়গুলো অনেকের ক্লিয়ার হয়েছে, যাদের ক্লিয়ার হয়নি একটু কনফিউশন তৈরি আছে কয়েকটা জায়গায়। এই জায়গাগুলো আপনারা ভিডিও লাইভ ক্লাসের শেষে এটা বারবার দেখার চেষ্টা করবেন। এবং আমাদের ক্লাস রুটিনটা যেমন হচ্ছে আইরিন আক্তার আপু আপনার জন্য বা অন্যরা যারা জানেন না নতুন ভর্তি হচ্ছেন, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30 হচ্ছে আমাদের লাইভ ক্লাস রুটিন। এর মধ্যে যদি কোনো কারণে আমরা রুটিন অনুযায়ী ক্লাস নিতে না পারি, সেটা আমরা আমাদের গ্রুপে, ফেসবুক যে প্রাইভেট গ্রুপটা যেখানে জবমেদ ফাউন্ডেশন কোর্স দ্বিতীয় ব্যাচ, ওখানে আমি পোস্ট দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেসিক বুঝে অঙ্ক শিক্ষা থাকবেন। আল্লাহ হাফিজ।